মেইনলি হচ্ছে কি এটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। আচ্ছা, যারা ক্লাস জয়েন করেছো প্রত্যেকেই কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখবে, ঠিক আছে? কারণ রেকর্ডিংটা আমি এই রেখেছি, যে কারো যদি খুব ইমার্জেন্সি থাকে তার জন্য রেকর্ডিংটা রাখা হয়েছে। আচ্ছা, দেখো, মেইনলি হচ্ছে গিয়ে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে গিয়ে এটা তোমাদের মোটামুটি যারা মোটামুটি সিভিল প্র্যাকটিস করবে ভেবেই রেখেছো ফিউচারে, নিয়ার ফিউচারে যখন তোমরা পাস আউট হবে সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের একটা কিন্তু একটা মানে ভীষণ ভালো একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স অনেকটা। তো সেই ক্ষেত্রে ট্রান্সফার অফ প্রপার্টি মেইনলি হচ্ছে গিয়ে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা আছে। তো আমরা দেখো এটা অনেক এলাবোরেট করতে হবে, এখানে অনেকটা ক্লিয়ারলি বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা মেইনলি প্রিলিমিনারি সেকশন আর হচ্ছে গিয়ে এখানে টোটাল সেকশন হচ্ছে গিয়ে 6 অব্দি আমরা করবো। মানে হচ্ছে গিয়ে ট্রান্সফার অফ প্রপার্টি সেকশন 2 তে যেটা আছে, আর হচ্ছে গিয়ে ওইটার মুভেবল আর ইমুভেবল, আর হচ্ছে গিয়ে হোয়াট মে বি ট্রান্সফার, কোন প্রপার্টি গুলোকে আমরা ট্রান্সফার করতে পারি। এইটুখানির মধ্যে আমাদের অনেকটা টাইম লাগবে। তো সবার ফার্স্টে আমাদেরকে যেটা দেখতে হবে যে হচ্ছে গিয়ে আমরা কি পড়ছি, একটার নাম হচ্ছে কি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। তার মানে এখানে সবার ফার্স্টে কি বোঝা যাচ্ছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আশেপাশে দু রকমের মেইনলি হচ্ছে গিয়ে প্রপার্টি আছে, একটা ট্যানজিবল একটা ইনট্যানজিবল। এর মধ্যে আবার মুভেবল ইমুভেবল প্রপার্টি আছে। এই সমস্ত প্রপার্টি গুলোকে আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো, এটাকে আবার শর্টে হচ্ছে গিয়ে টোপা একটা বলে, মানে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। সেম জিনিস 1882। তাহলে সেই ক্ষেত্রে মানে কি একটা প্রপার্টি, তাহলে প্রপার্টি ট্রান্সফারের ব্যাপার নিয়ে কিন্তু আমরা এখানে পড়বো। এবার যখন আমরা প্রপার্টি ট্রান্সফারের ব্যাপার নিয়ে পড়বো, মানে আমার প্রপার্টি আছে, আমি সেল ডিডের মাধ্যমে তোমাকে দিচ্ছি, কেউ কারো প্রপার্টি গিফটের মাধ্যমে দিচ্ছে, কেউ কনভেনিয়েন্স এর মাধ্যমে দিচ্ছে। তার মানে কি এই যে করছে প্রপার্টিটা ট্রান্সফার করছে, তাহলে সবার ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রপার্টির ডেফিনেশনটা কি, বা প্রপার্টি বলতে কি বোঝানো হয়। তো প্রপার্টি যদি জানতে পারি তবেই বাকিগুলো আস্তে আস্তে ক্লিয়ারলি হবে। এবার দেখো, প্রপার্টির যদি ডেফিনেশন বলো, যে প্রপার্টি মেইনলি হচ্ছে গিয়ে দু রকম। কি হিসাবে দু রকম? একটা হচ্ছে ট্যানজিবল প্রপার্টি, আর একটা হচ্ছে গিয়ে ইনট্যানজিবল প্রপার্টি। এবার ট্যানজিবল প্রপার্টি কোনগুলো? যেগুলো হচ্ছে গিয়ে তুমি টাচ করতে পারো, যে সমস্ত ফিজিক্যাল অবজেক্ট গুলোকে বা যে সমস্ত প্রপার্টি গুলোকে তুমি টাচ করতে পারো। এবার এই যে টাচ করার মধ্যে কি আছে, তোমার স্মার্টফোনটা তুমি টাচ করতে পারো, তোমার মাঠে 1 বিঘা জমি আছে সেটা তুমি টাচ করতে পারো, তোমার হচ্ছে গিয়ে কি বলবো একটা গাড়ি আছে সেটা তুমি টাচ করতে পারো। তার মানে কি যতগুলো প্রপার্টি তুমি টাচ করতে পারছো সবগুলোই কিন্তু একটা কিসের মধ্যে পড়ছে, সবগুলো পড়ছে হচ্ছে ট্যানজিবল প্রপার্টির মধ্যে। এইবার তুমি ইনট্যানজিবল প্রপার্টি যেগুলো ফিজিক্যাল নয়, যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল অ্যাসেট, লাইক আমার কাছে এখন একটা ইউটিউব চ্যানেল আছে লেক্সকোর একাডেমি, তাহলে সেই ক্ষেত্রে কি এটা তো আমি টাচ করে দেখতে পারবো না? যে হ্যাঁ হতে পারে এখন স্যার আপনি চ্যানেলটা খুলুন, আপনি টাচ করে দেখুন, আপনি দেখতে পাবেন। ওটা তো আমি স্ক্রিনটাকে, ফোনের বা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটাকে টাচ করতে পারবো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট যে জিনিসটা আছে, চ্যানেলটা আছে, ওটা যেমন তার মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির আইডিয়াটাও কিন্তু আমাদের এই ইনট্যানজিবল প্রপার্টির মধ্যে আসছে। যেমন হচ্ছে গিয়ে তুমি কোনো একটা জিনিসের কপিরাইট তোমার কাছে আছে, একটা ফিল্মের কপিরাইট আছে, একটা ইউটিউব ভিডিওর কপিরাইট আছে, একটা গানের কপিরাইট আছে। তাহলে কি এগুলোর হচ্ছে কি একটা ইনট্যানজিবল প্রপার্টি, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ফর্মে থাকে, তুমি সেটাকে টাচ করতে পারো না, কোনো রকম ফিজিক্যাল ফর্মে থাকে না। পেটেন্টটাও তার মধ্যে পড়ছে। তো এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাসেটের মধ্যে পড়ছে। এবার দেখো এই ট্যানজিবল প্রপার্টি যেটা তুমি টাচ করতে পারছো সেটাকে আবার হচ্ছে কি দুটো ভাগে আমরা মেইনলি হচ্ছে কি টাইপস করা হয়। একটা হচ্ছে মুভেবল প্রপার্টি, একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। দেখো এটা কিভাবে মনে রাখবে, মুভেবল প্রপার্টি হচ্ছে কি আমাদের আশেপাশে যে সমস্ত অস্থাবর সম্পত্তি আছে বাংলায়। এখানে মুভেবল মিন্স হচ্ছে কি অস্থাবর, স্থাবর নয় কিন্তু। ইমুভেবল মানে হচ্ছে কি স্থাবর প্রপার্টি। তাহলে অস্থাবর প্রপার্টির মধ্যে কি আছে, যেই প্রপার্টি গুলোকে তুমি এক জায়গা থেকে সরাতে পারবে আরেক জায়গায়। লাইক ধরো ফর এক্সাম্পল তোমার ভেহিকেলস আছে, মোটরসাইকেল আছে, ফোর হুইলার আছে, তোমার কাছে আরো কোনো রকম গাড়ির কালেকশন আছে, তোমার কাছে স্মার্টফোন আছে, তোমার কাছে ল্যাপটপ আছে, তোমার কাছে কম্পিউটার আছে। তাহলে এগুলো দেখো তুমি এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারছো, তাহলে এগুলো হচ্ছে গিয়ে অস্থাবর প্রপার্টি, বা বলতে পারো তুমি এগুলোকে মুভেবল প্রপার্টি। আর ইমুভেবল প্রপার্টি কোনগুলো, তোমার ল্যান্ডস আছে, তোমার বিল্ডিং আছে, এগুলো মেইনলি হচ্ছে কি ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ে, যেগুলো তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে না। তাহলে মোটামুটি প্রপার্টির আইডিয়াটা চলে আসলো, বোঝা গেল? हाँ सर। ওকে, ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, তো সেই ক্ষেত্রে আমি একটু ফাস্ট পড়াবো। নেক্সট হচ্ছে গিয়ে রাইট টু প্রপার্টি। এবার দেখো একটা প্রপার্টির উপরে মেইনলি হচ্ছে গিয়ে ধরো ফর এক্সাম্পল রাইট টু প্রপার্টি তোমার অধিকার রয়েছে। এইবার একটা জিনিস আমরা মেইনলি যেই জায়গাটাকে হচ্ছে গিয়ে কনফিউজ করি, যে ওনারশিপ ইজিক্যাল টু হচ্ছে গিয়ে রাইট টু প্রপার্টি, বা হচ্ছে রাইট টু প্রপার্টি ইজিক্যাল টু ওনারশিপ। ধরো ফর এক্সাম্পল তোমার হচ্ছে গিয়ে একটা প্রপার্টির উপরে হচ্ছে গিয়ে রাইট আছে, ধরো তোমার যে বাড়িটা আছে সেটার উপরে হচ্ছে গিয়ে তোমার রাইট আছে, তোমার যে ল্যান্ড আছে। এবার সেটা কিন্তু অলওয়েজ তোমার হচ্ছে গিয়ে ওনারশিপ ক্লেম করবে না। এবার দেখো মেইনলি দুটো জিনিসের উপরে আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো, একটা হচ্ছে গিয়ে জুরিসপ্রুডেন্স এর মাধ্যমে,
আরেকটা আমরা হচ্ছে কি কোনো একটা প্রপার্টির ওনারশিপ বুঝতে পারবো হচ্ছে বা রাইট বুঝতে পারবো, সেটা হচ্ছে গিয়ে লিগ্যাল ইনস্ট্রাকশনের মাধ্যম দিয়ে। দেখো, ধরো ফর এক্সাম্পল কি হচ্ছে গিয়ে, একটা তোমার প্রপার্টি আছে, এখানে ৪ টে জিনিস মেইনলি হচ্ছে কি সেটা তোমার কিনা, সেটা জুরিসপ্রুডেন্স এর ক্ষেত্রে বলবে হচ্ছে কি ৪ টে জিনিস দরকার। কি, কি জিনিস দরকার? একটা হচ্ছে সেটা তোমার পজিশনে আছে কিনা, সেকেন্ড হচ্ছে গিয়ে সেটা তুমি এনজয় করছো কিনা, তারপর হচ্ছে গিয়ে তুমি যদি তোমার প্রপার্টি থাকে তুমি ওটাকে ট্রান্সফার করতে পারবে, আবার ডিস্ট্রয় করতে পারবে। এবার ধরো ফর এক্সাম্পল তোমার কাছে কি আছে? তোমার একটা স্মার্টফোন আছে। এটা তোমার একটা প্রপার্টি। তুমি সেটাকে তোমার দখলে রাখছো। কারণ তুমি সেটা ইউজ করছো এবং সেটাকে ইউজ করতে পারছো, এনজয় করতে পারছো। তারপরে কি সেটাকে ট্রান্সফার করতে পারছো। যদি তোমার মনে হয় তুমি তোমার স্মার্টফোনটা তোমার কোনো বন্ধুকে বা তোমার কোনো দাদাকে বা কাউকে হচ্ছে গিয়ে বিক্রি করে দেবে। ট্রান্সফার করতে তোমার মনে হলো, ধুর এসব ফোন আবার ঠিকঠাক করে ইন্টারনেট কানেকশন করে না, মুকেশ আম্বানি ভালো নেট দেয় না। চলো এটাকে একটা হচ্ছে গিয়ে ভেঙে দিই, ফেলে দিই। তাহলে কি এটা তুমি ডিস্ট্রয় করারও অধিকার রাখছো। তাহলে জুরিসপ্রুডেন্স অনুযায়ী বলা হচ্ছে যে তোমাকে ৪ টে মোটামুটি পাওয়ার বা রাইটস ধরবে। এইবার দেখো একটা জিনিস, তাহলে এইখানে আরেকটা কোশ্চেন উঠতে পারে। ধরো ফর এক্সাম্পল তোমার এটা হচ্ছে গিয়ে একটা, তুমি হচ্ছে XYZ বা ABC, তোমার একটা বাড়ি আছে। এবার তুমি কি করেছো? এই বাড়িটা হচ্ছে একজনকে রেন্টে দিয়েছো। এইবার তুমি যখন রেন্টে দিয়েছো, তার মানে কি পজিশনটা তো তোমার কাছে থাকছে না, তার মানে তোমার ওনারশিপ চলে গেল না। দেখো তারপরে সে এনজয় কি করছে? এনজয়টাও কিন্তু সেই ব্যক্তি করছে, তুমি তাকে। কিন্তু ট্রান্সফারটা তো সেই ব্যক্তি করতে পারছে না। তোমার প্রপার্টি আছে, ধরো এ এর প্রপার্টি আছে, এখানে আমি লিখছি এ এর প্রপার্টি আছে, সে কি করলো? বি কে হচ্ছে গিয়ে প্রপার্টিটা রেন্টে দিয়েছে বা লিজে দিয়েছে। তাহলে বি এর পজিশনে চলে গেল এর কাছ থেকে। আর কি হলো? বি এনজয় করতে পারছে বা হচ্ছে ইউজ করতে পারছে, কিন্তু বি তো ট্রান্সফার করতে পারবে না, বি তো তার প্রপার্টিটাকে কোনোভাবে হার্ম করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না। তাহলে কি এটা যেমন হচ্ছে গিয়ে সত্য, আবার দেখো উল্টো দিকে, বি কে যখন রেন্টে দেওয়া হয়েছে, তাহলে কি ট্রান্সফার কে করতে পারবে? এ করতে পারবে তার প্রপার্টিটাকে। এ নিজেই হচ্ছে গিয়ে নিজের প্রপার্টিটাকে ডিস্ট্রয় করতে পারবে। কিন্তু যখন রেন্টে দেওয়া আছে, এ নিজে ইউজ করতে পারবে না বা এনজয় করতে পারবে না বা হচ্ছে তার পজিশনে রাখতে পারবে না। তাহলে এখানে জুরিসপ্রুডেন্স অনুযায়ী যদি দেখি, তাহলে জিনিসটা হচ্ছে কি একটু কনফিউশন, যে ওনারশিপ ভার্সেস হচ্ছে রাইট, মানে হচ্ছে কি তোমার রাইট টু প্রপার্টি আছে মানে সেটা যে তোমার আলটিমেট হচ্ছে কি ওনারশিপ, এরকম নয়। এই ভদ্রলোকের বি তার রেন্টে নিয়েছে মানে রাইট টু প্রপার্টি, সেই প্রপার্টির উপর তার অধিকার আছে, কিন্তু সেটা যে সে ওনারশিপ ক্লেম করছে এটা নয়। তাহলে ওনারশিপটা কিসের উপর বেস করে ক্লেম করবে? ওনারশিপটা শুধুমাত্র একটা জিনিসের উপরে বেস করে মানে হবে, সেটা হচ্ছে মেইনলি টাইটেল। দেখবে বিভিন্ন টাইটেল স্যুট ফাইল হয় কোর্টে, বা হচ্ছে টাইটেল ডিড থাকে, ডিফারেন্ট সেল ডিড বা টাইটেল ডিড থাকে। এইটার উপরে টাইটেল হচ্ছে এমন একটা লিগ্যাল এভিডেন্স বা একটা ডকুমেন্ট যেটা মেইনলি প্রুভ করবে যে অ্যাকচুয়ালি ওই প্রপার্টিটার হচ্ছে মালিককে। তাহলে এটা এই ওনারশিপকে, ওনারশিপটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা হচ্ছে শুধুমাত্র ওই লিগ্যাল ডকুমেন্ট যার নাম হচ্ছে টাইটেল, সেটার মাধ্যমে। তাহলে এই লিগ্যাল ডকুমেন্ট বা টাইটেলটা কার কাছে আছে? অবভিয়াসলি এর কাছে আছে। তাহলে এটার ওনারশিপ শুধুমাত্র হচ্ছে গিয়ে কি, ওনারশিপ হচ্ছে এর কাছে আছে। তাহলে কখনোই অলওয়েজ ওনারশিপ ইজ ইকুয়াল টু কখনো হচ্ছে গিয়ে রাইট টু প্রপার্টি হবে না। কারণ এটা সিমিলারিটি রয়েছে, পার্সিয়ালি সিমিলারিটি রয়েছে, কিন্তু পুরোপুরি 100% সিমিলার। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো প্রত্যেকের? হ্যাঁ স্যার। স্যার একটু বললে স্যার ভালো হতো এটা, মানে একটু। দেখ, মেইনলি রাইট টু প্রপার্টি বা হচ্ছে ওনারশিপের আইডিয়াটা দুটো জায়গা থেকে, একটা জায়গা থেকে এসছে। সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্সে যদি নোটিস করো, জুরিসপ্রুডেন্সের ৪ টে তোমাকে পাওয়ার বা রাইটস দিলে, তাহলে বলা হবে যে হচ্ছে কি সেটা তোমার সেই প্রপার্টির উপরে ওনারশিপ রয়েছে বা মালিকানা রয়েছে। জুরিসপ্রুডেন্স বলছে তোমাকে পজিশনে থাকতে হবে, তোমাকে এনজয় করতে হবে, তুমি ট্রান্সফার করতে পারবে বা তুমি প্রপার্টিটা ডিস্ট্রয় করতে পারবে, তবেই তুমি ক্লেম করতে পারবে সেই প্রপার্টিটার ওনারশিপ। কিন্তু একটা জিনিস দেখো, আমি যদি এ হই, আমি যদি বি কে আমার প্রপার্টিটা হচ্ছে লিজে দিই, তাহলে কি তার পজিশনে চলে যাবে বি এর কাছে প্রোপাইটা, তো সে এনজয় বা ইউজ করতে পারবে, কিন্তু সে কি ট্রান্সফার করতে পারবে? সে কি ডিস্ট্রয় করতে পারবে আমার প্রপার্টি? করতে পারবে না। তার মানে কি এটাও কিন্তু সেই প্রপার্টির ওনারশিপটা আমার কাছে রইলো। কেন রইলো? কারণ হচ্ছে টাইটেল ডিডটা তো আমার কাছে আছে, প্রপার্টির যে হচ্ছে অধিকারটা বা প্রপার্টির যে লিগ্যাল ডকুমেন্টটা সেটা তো আমার কাছে আছে। তাহলে কি ওনারশিপ ইজিক্যাল টু কোনো রাইট টু প্রপার্টি হয় না? কিন্তু আমি যখন একে বি এর কাছে, এ যখন বি এর কাছে প্রপার্টিটা হচ্ছে গিয়ে লিজে দিয়েছে, তাহলে রাইট তো হচ্ছে গিয়ে বিয়ের কাছে চলে গেছে সেই প্রপার্টিটার উপরে, কিন্তু ওনারশিপ কি চলে গেছে? ওনারশিপ তো যায়নি না। এটাই মেইনলি এখানে বোঝানো হয়। বোঝা গেল? ঠিক আছে। হুম। বাকিদের? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এইবার চলে আসবো। তার মানে কি ওনারশিপ কখনো ইজিক্যাল টু হচ্ছে কি তুমি হচ্ছে কি বলে রাইট টু প্রপার্টি কখনো হবে না। এবার যাই হোক, এইবার নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে
সেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস এখানটায় বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকশনেবল, এটা কিছুক্ষণ পরেও বলবো। অ্যাকশনেবল ক্লেইম, ট্রান্সফারেবল অ্যাকশনেবল ক্লেইম। ধরো ফর এক্সাম্পল এটা কিভাবে আসে দেখো। রাইট টু প্রপার্টি মিনস হচ্ছে হ্যাভিং লিগাল অর এনফোর্সেবল ক্লেম। ধরো ফর এক্সাম্পল ট্রান্সফারেবল অ্যাকশনেবল ক্লেইমটা, এটা হচ্ছে এ কি করেছে, বি কে 50,000 টাকা ধার দিয়েছে। লেখাগুলো একটু খারাপ হচ্ছে। বি কে 50,000 টাকা ধার দিয়েছে। এইবার এ কিন্তু এই যে ধরো প্রপার্টি যে 50,000 টাকাটা ধার দিয়েছে বিকে, বা 10 লাখ টাকা ধার দিয়েছে, 20 লাখ টাকা ধার দিয়েছে। এবার ট্রান্সফারেবল অ্যাকশনেবল ক্লেম, তাহলে কি হচ্ছে, এ বি এর কাছে কি করতে পারছে, এ বি এর কাছে ক্লেম রয়েছে। এর বি এর কাছে কি রয়েছে, এর বি এর কাছে অ্যাকশনেবল ক্লেম রয়েছে। কারণ সে বি যদি তার যে টাকাটা লেন্ডে নিয়েছে সেটা যদি ফেরত না দেয়, তাহলে এর কাছে একটা হচ্ছে মামলা করতে পারে, ক্লেম করতে পারে, অ্যাকশন নেওয়ার জন্য ক্লেম করতে পারে। তারই ক্লেম করার জন্য অ্যাকশন নিতে পারে কোর্টের কাছে। এইবার এ চাইলে কিন্তু এই রাইটটা যে হচ্ছে গিয়ে সি এর কাছে দিতে পারে, কি করতে পারে, ট্রান্সফার করতে পারে, যে তুই বি এর থেকে টাকাটা মানে হচ্ছে গিয়ে নিয়ে নে। এটা কিন্তু হচ্ছে এর কাছে রয়েছে। এটা হচ্ছে মেইনলি একটা ট্রান্সফারেবল অ্যাকশনেবল ক্লেম। এটা আরো ডিটেলস আমি কিছুক্ষণ পরে বলছি। এবার চলে আসো হচ্ছে কি আমাদের যে ট্রান্সফার অফ প্রপার্টি আছে, এটার মেইনলি হচ্ছে কি আমাদেরকে কিছু স্কোপ দেখতে হবে, যে এটা স্ট্রাকচার বা স্কোপটা কি আছে, যে এই প্রপার্টি বা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি একটা নিয়ে আসার কি উদ্দেশ্য আছে। সবার মেইনলি হচ্ছে যদি আমরা এটাকে ডিভাইড করি, তুমি একটা পাবে প্রিলিমিনারি প্রভিশন, যেখানে হচ্ছে জেনারেল কনসেপ্ট গুলো পাবে। শর্ট টাইটেল কি, শর্ট টাইটেল হচ্ছে এই প্রপার্টি একটার নাম, যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এটা এক্সটেন্ড কত দূর করবে, এটা হচ্ছে আমাদের হোল ইন্ডিয়া অনুযায়ী হচ্ছে এক্সটেন্ড করবে। চ্যাপ্টার 2 তে পাবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অফ পার্টিস, যে হচ্ছে গিয়ে কোন পার্টি কে কাকে প্রপার্টি হচ্ছে ট্রান্সফার করতে পারবে। মেইনলি এটা চ্যাপ্টার 2 তে হচ্ছে ডিসকাশন করা হয়। এরকম করে কতগুলো চ্যাপ্টার পাবে, এটা একটা স্কোপ দাঁড়ালো। সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে ডিফারেন্ট টাইপের হচ্ছে গিয়ে ভ্যারিয়াস ট্রান্সফার কে হচ্ছে গিয়ে ডিফাইন করা হয়েছে। ধরো ফর এক্সাম্পল অ্যাক্টস গভর্নস দ্য ট্রান্সফার অফ প্রপার্টি বিটুইন লিভিং পার্সন। এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে শুনবে। ধরো ফর এক্সাম্পল এখানে একটা জিনিস বলছে যে লিভিং পার্সনের মধ্যে শুধুমাত্র প্রপার্টি ট্রান্সফার হবে। এবার লিভিং পার্সন বলতে কি কি পড়ছে, লিভিং পার্সনের মধ্যে একটা লিগ্যাল পার্সোনালিটি পড়ছে, একটা ইন্ডিভিজুয়াল পড়ছে। ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে প্রপার্টি হচ্ছে গিয়ে কি বলবো ট্রান্সফার করতে পারবো। কিন্তু একটা ব্যক্তি ধরে নিলাম এর নাম হচ্ছে এক্স ব্যক্তি, এ একটা উইল করে গেছে যে আমি যখন মারা যাব এই প্রপার্টিটা হচ্ছে কি বিকে দেওয়া হবে। এক্স দিয়ে উইল করে গেছে, সেটা কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে আসবে না। সেটা কিসের মধ্যে আসবে, সেটা সাকসেশন একটা উইলে চলে আসবে। তারপরে ধরো এখানে হচ্ছে এফ, এফ মানে ধরো কোন একজন ফাদার, সে কি করেছে, সে ধরো হচ্ছে যে যখন মারা যাবে, আগের দিন আমরা ফ্যামিলি ল পড়ছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম যে দয়া ভাগার আন্ডারে তার যে ছেলে মেয়েরা আছে সেই প্রপার্টির সেই অনুযায়ী ইনহেরিটেন্স অনুযায়ী চলে যাবে, সেটাও কিন্তু সেই সাকসেশন অ্যাক্টের আন্ডারে হবে। তাহলে কি একটা লোক যখন মারা যাচ্ছে তখন সে কিন্তু আর লিভিং পার্সন থাকছে না, তাহলে কি লিভিং পার্সনের মধ্যেই শুধুমাত্র কি করা যাবে, ট্রান্সফার অফ প্রপার্টি একটা হচ্ছে কি এনফোর্সেবল হবে। এবার লিভিং পার্সন মানে কি হতে পারে, লিভিং পার্সনের মধ্যে একটা কোম্পানি আসতে পারে, একটা অ্যাসোসিয়েশন আসতে পারে, একটা মানুষ একটা কোম্পানিকে মানে হচ্ছে কি একটা প্রপার্টি বিক্রি করতে পারে। আবার একটা কোম্পানি একটা মানুষকে কোনো একটা প্রপার্টি সেল করতে পারে বা তার থেকে পারচেস করতে পারে। আবার অ্যাসোসিয়েশনও এর মধ্যে আসবে। বুঝতে পারছো, তাহলে লিভিং পার্সন মিনস হচ্ছে কোনো লিগ্যাল পার্সোনালিটি, কোনো তার মধ্যে কি কি পড়বে, ইন্ডিভিজুয়াল পড়বে, কোম্পানি পড়বে, অ্যাসোসিয়েশন পড়বে। তার মানে কি অ্যাসোসিয়েশন কোম্পানিকে কোনো প্রপার্টি দিতে পারে, কোম্পানি কোনো অ্যাসোসিয়েশনকে প্রপার্টি ট্রান্সফার করতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল আরেকজন ইন্ডিভিজুয়ালকে, সেটা লিভিং হতে হবে। এটা এই ব্যাপারটা বোঝা গেল, এটা একটা কিন্তু স্কোপ। এখানে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ট্রান্সফার অফ প্রপার্টি শুধুমাত্র লিভিং পার্সনদের উপরে অ্যাপ্লিকেবল। এটা বোঝা গেছে? हाँ सर। ওকে। এইবার নেক্সট সেকেন্ড আমাদের স্কোপ দিয়েছে, দ্য অ্যাক্ট ইজ নট এক্সস্টিভ। এক্সস্টিভ মিনস হচ্ছে গিয়ে, এক্সস্টিভ হচ্ছে সেই সমস্ত অ্যাক্ট গুলো যেগুলো হচ্ছে গিয়ে পুরো কমপ্লিট। এটা কিন্তু পুরোভাবে কমপ্লিট নয়। কেন কমপ্লিট নয়, ধরো ফর এক্সাম্পল এখানে একটা কিছু এটা কিন্তু একটা জেনারেল লস। এবার আমাদের কাছে অনেক স্পেশাল ল আসবে। লাইক ধরো ফর এক্সাম্পল আমি কিছুক্ষণ পরে বলবো সার্ফেসি। ধরো আগে ট্রান্সফার অফ প্রপার্টি বা এই সিপিসি আইপিসি এই সমস্ত দেখে ব্যাংকের টাকা মানে হচ্ছে রেস্টোর করতে বহু টাইম লেগে যেত। তখন তারপরে গভর্নমেন্ট কি করে, একটা স্পেশাল অ্যাক্ট পাস করে, সেটা হচ্ছে সার্ফেসিং, যার মাধ্যমে ডিআরটি তে গিয়ে ব্যাংকগুলো তার টাকাটা রেস্টোর করতে পারে। তাহলে তখন কিন্তু সেখানে ওই সার্ফেসি একটা ফলো করা হচ্ছে, সেটা একটা স্পেশাল অ্যাক্ট, সেটা কি করতে পারছে, সেটা হচ্ছে কি এর উপরে কাজ করতে পারছে। কিন্তু তার মানে কি এখানে যে সমস্ত অ্যাক্ট গুলো দেওয়া আছে, যে সমস্ত সেকশন গুলো দেওয়া আছে,
সেটা কি ইনকমপ্লিট? সেটা ইনকমপ্লিট নয়। মানে এক্সহস্টিভ মিনস হচ্ছে এখানে যা দেয়া আছে সেটা কমপ্লিট। কিন্তু এর বাইরেও ট্রান্সফার অফ প্রপার্টি রিলেটেড ল হতে পারে। যেমন কিছু, কিছু জিনিস এক্সেপশন রাখা হচ্ছে। এখানে কোনো একটা নির্দিষ্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা সেকশন আছে যেটা মেইনলি হচ্ছে বা একটা পার্ট আছে, চ্যাপ্টার আছে যেটা মোহামেডান লতে অ্যাপ্লিকেবল হবে না। আরো কিছু আছে। তাহলে এগুলো কি? এটা যে যতটুকু দেয়া আছে ততটুকু কিন্তু হচ্ছে গিয়ে পুরো পারফেক্ট। কিন্তু এটা কমপ্লিট নয় বা হচ্ছে এক্সহস্টিভ নয়। মানে হচ্ছে ইনকমপ্লিট ও নয়, কিন্তু এর বাইরেও ট্রান্সফার অফ প্রপার্টি রিলেটেড ম্যাটার হতে পারে বা ল আসতে পারে। এটার মানে। সেকেন্ড হচ্ছে গিয়ে দ্য লস মে গভর্ন প্রপার্টি ট্রান্সফার অফ অ্যাসপেক্ট নট কভার। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে গিয়ে ইট অ্যাপ্লাইজ অনলি লিভিং পারসন ট্রান্সফার বাই অপারেশন অফ ল। অপারেশন অফ ল কিরকম? ধরো একটা ব্যক্তি, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, সে উইল করে গেছে, সে মারা যাবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রপার্টিটা হচ্ছে গিয়ে উইলের পরে চলে যাবে। তারপরে উইলে যাবে। ধরো ফর এক্সাম্পল, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মারা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রপার্টিটা তো এক্স এর কাছে যাবে না, যাকে সে উইল করে গেছে। তো এটা হচ্ছে অপারেশন অফ ল এর মধ্যে। ইনহেরিটেন্সটা এগুলো হচ্ছে একটা অপারেশন অফ ল। কিন্তু এখানে শুধুমাত্র লিভিং পার্সনদেরকে নিয়ে হচ্ছে গিয়ে ডিল করা হবে। কোর্টের অর্ডারের মাধ্যমে হতে পারে। ধরো ফর এক্সাম্পল, এর কোন একটা প্রপার্টি বি এর কাছে পজিশনে চলে গেছে। ঠিক আছে, ভালো কথা। এবার বি বি এ কি করেছে? বি এর এগেনস্টে মামলা করে দিচ্ছে। কোর্ট পরবর্তীকালে তার প্রপার্টিটাকে, এর প্রপার্টিটাকে রেস্টোর করার জন্য অর্ডার করেছে। তাহলে সেই ক্ষেত্রে এইটাও কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টির মধ্যে আসবে না। তাহলে কি আছে? শুধুমাত্র লিভিং পার্সন যেটা আছে তার মধ্যে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মুসলিম পার্সোনাল লটাকে এটা থেকে এক্সক্লুড করা হয়েছে। এটা একটা স্কোপ হিসাবে আমরা দেখতে পারি। আচ্ছা, এবার এক্সেপশন হচ্ছে গিয়ে এগুলো তো দেখলাম অপারেশন অফ ল। আচ্ছা, এই ব্যাপারটা বোঝা গেল যেটুখানি স্কোপ আর হচ্ছে গিয়ে প্রপার্টির মিনিংটা প্রত্যেকের, স্কোপ আর প্রপার্টির মিনিংটা বোঝা গেল। सर नॉन एग्जॉस्टिव का मतलब हुआ कि जो इस एक्ट में है वो भी कवर होगा और इसके अलावा और भी अगर कोई एक्ट नहीं नहीं नहीं, होगा। नॉन एग्जॉस्टिव का मतलब ये हुआ, ये हम्म, एक्ट में जो जो दिया हुआ है, ठीक है, वो हम्म, सब कंप्लीट है। वो सब हम्म, कंप्लीट है, उसको बारे में कोई क्वेश्चन नहीं उठेगा। लेकिन ट्रांसफर ऑफ प्रॉपर्टी के बारे में अदर कुछ एक्ट में लिखा है, वो भी एप्लीकेबल रहेगा, कोई क्लैश नहीं करेगा। इसका अच्छा। मतलब नॉन एग्जॉस्टिव। ठीक है, हाँ ठीक है। क्लियर? ওকে, हम्म, এইবার চলে আসো তোমরা মেইনলি হচ্ছে গিয়ে আচ্ছা, বাকিদের বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, सर এইবার আসবে সেকশন 3 এর আন্ডারে কিছু ডেফিনেশন ক্লজ। ডেফিনেশন ক্লজের মধ্যে সবার ফার্স্টে আসবে হচ্ছে ইনস্ট্রুমেন্টের আইডিয়া। ইনস্ট্রুমেন্টের আইডিয়াটা কি? ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে মিনস এ লিগ্যাল ডকুমেন্ট formally executed in writing which rights, interest, liability, property are created, transfer or extinguished. এবার দেখো, ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট। কিছুক্ষণ আগে আমরা যে পড়ছিলাম যে হচ্ছে গিয়ে তোমার আহ কি বলে, টাইটেল। টাইটেলটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে। ইনস্ট্রুমেন্টের মধ্যে যতগুলো আমরা লিগ্যাল ডকুমেন্ট পাবো, ফর্মালি লিগ্যাল ডকুমেন্ট পাবো, যেগুলোতে কারো লাইবিলিটি লেখা আছে, কারো রাইটস লেখা আছে, ওই টাইটেলের মধ্যে কি লেখা আছে? তার প্রপার্টির উপরে তার রাইটস থাকবে, সে সেটাকে পজিশনে রাখবে, সে সেটাকে হচ্ছে গিয়ে ক্লেম করতে পারবে, সে সেটাকে ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে রাইট টু অ্যাক্টে হচ্ছে মেইনলি করা হয়। আরেকটা জিনিস, ধরো ফর এক্সাম্পল, এবার ধরো উইল, এটা কি একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আসবে? বলছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আন্ডার দ্য টার্ম ইনস্ট্রুমেন্ট ইনক্লুডস অনলি নন টেস্টামরি ইনস্ট্রুমেন্ট দ্যাট এক্সক্লুড উইল। যে সমস্তগুলো নন টেস্টামরি কি বলে, টেস্টামেন্টারি আছে, টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্টস গুলো আছে, লাইক উইল হতে পারে, ইনহেরিটেন্সের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে। এগুলোর বাইরে যতগুলো পাবে সবগুলো কিন্তু একটা, তুমি বলতে পারো, ইনস্ট্রুমেন্টের হিসাবে ধরা হয়। আচ্ছা, উইলটাকে কেন এক্সক্লুড করা হয়েছে? সেটা তো কারণ হচ্ছে কি, এটা অপারেশন অফ লস। এটা হচ্ছে কখন হয়? যখন কোন একজন ব্যক্তি মারা যায়, তারপরে গিয়ে হচ্ছে কি সেটা এনফোর্স হচ্ছে, পরে হচ্ছে। আচ্ছা, এইবার সেকেন্ড আসবে হচ্ছে কি অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেমটা কিছুক্ষণ আগে বোঝালাম যে হচ্ছে অ্যাকশনেবল ক্লেম সেটা, ধরো হচ্ছে গিয়ে বিকে কি করেছে, 30 লাখ টাকা হচ্ছে গিয়ে টেপ দিয়েছে। এইবার বিকে যখন 30 লাখ টাকা ঋণ দিয়েছে, চাইলে কিন্তু পরবর্তীকালে তার অ্যাগেনস্টে কি করতে পারে? ক্লেম করতে পারে, যদি সে প্রপার্টিটা, প্রপার্টি না, সে যে টাকাটা লেনদে নিয়েছে সেটা যদি না দিতে চায়, কোর্টের কাছে অর্ডার নিতে পারে। এইবার যদি চায় যে হচ্ছে গিয়ে এই টাকাটা উদ্ধার করার জন্য বা রেজিস্টার করার জন্য, সিকে কিন্তু তার অ্যাকশন নেওয়ার, যে অ্যাকশন নিতে পারবে, এটার কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকশনেবল ক্লেম করতে সিকে সে দিয়ে দিতে পারে।
এটাই মেইনলি হচ্ছে কি অ্যাকশনেবল ক্লেইমের বলতে বোঝানো হয়। আন্ডার প্রপার্টি ল অ্যাকশনেবল ক্লেইমস আর ট্রিটেড এ ইনটেনজিবল মুভেবল প্রপার্টি। মেইনলি হচ্ছে এটা একটা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হবে, যেমন হচ্ছে টাকা, এটা তো একটা মুভেবল প্রপার্টির মধ্যে পড়ছে না। আর ট্রান্সফার সাবজেক্ট টু দ্য লিগাল কন্ডিশনস। আচ্ছা, এইবার হচ্ছে কি অ্যাটেস্টেশন। অ্যাটেস্টেশন অ্যাটেস্টেশন আর কিছুই না। ধরো ফর এক্সাম্পল, এ যখন বি কে একটা প্রপার্টি সেল করছে, এবার সেখানে কিছু কন্ডিশন থাকে, আমি তোমাকে প্রপার্টি ট্রান্সফার করছি, এই এত টাকা তোমার থেকে নিচ্ছি, হলো বেশ গল্প। এইবার ধরো ১ মাস পরে কি হলো, এ তার প্রপার্টিটা ধরো বি এর থেকে হচ্ছে গিয়ে আবার ছাড়িয়ে নিচ্ছে। এইবার এটা তো হলো না, তাহলে ব্যাপারটা কি হলো, সে যে প্রপার্টিটা একটা ফ্রড হয়ে গেল। ধরো ফর এক্সাম্পল, এইবার তাহলে অ্যাটেস্টেশনটা কেন দরকার? অ্যাটেস্টেশন হচ্ছে কি ইজ দ্য অ্যাক্ট উইটনেসিং দ্য এক্সিকিউশন অফ লিগাল ডকুমেন্ট। যদি ভ্যালিড অ্যাটেস্টেশনটা কেন দরকার? এখানে যখন এ প্রপার্টিটাকে বি কে সেল করছে, তখন দুজন হচ্ছে মিনিমাম হচ্ছে গিয়ে উইটনেস দরকার। দেয়ার আর মাস্ট বি টু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। এটাই হচ্ছে অ্যাটেস্টেশন। যখন সেই টাইটেলটা বা সেটা যখন রেজিস্ট্রেশন হচ্ছে, তখন দরকার। উইটনেস মাস্ট নট বি পার্টিস অফ দ্য ট্রানজাকশন। এই যে এ আর বি এর মধ্যে উইটনেস কখনো এ যখন বি কে বা যারা পার্টি, যারা ট্রানজাকশন করছে, সেই প্রোপাইটার ট্রান্সফার করছে, যে যাকেই করুক না কেন, তাদের বাইরে হতে হবে উইটনেস। এটাই হচ্ছে অ্যাটেস্টেশনের মধ্যে পড়ে। অ্যাটেস্টেশন ইজ দ্য অ্যাক্ট অফ উইটনেস দ্য এক্সিকিউশন অফ লিগাল ডকুমেন্ট, যখন সেটা রেজিস্ট্রেশন হচ্ছে তখন। এবং তাদেরকে কি করতে হবে? তারা অবভিয়াসলি মেজর হতে হবে। এটা আর্মির কোনো মেজর না, এটা 18 বছর বয়স হতে হবে তাদের। তাদেরকে সাউন্ড হতে হবে। সাউন্ড মাইন্ড মিনস হচ্ছে গিয়ে তাদেরকে মেন্টালি ফিট হতে হবে। এটা হচ্ছে অ্যাটেস্টেশন মানে বোঝানো হয়। এটা একটা ইন্টারপ্রিটেশন ক্লজ এর মধ্যে পড়ে। এটা কেন করা হয়? কারণ হচ্ছে কোন রকম ভাবে যাতে যে ফ্রড হয় সেগুলোকে প্রিভেন্ট করা যায়। তখন যখন হচ্ছে গিয়ে এ যখন পাল্টি মারবে, ওই যে দুজন ব্যক্তি উইটনেস হিসাবে গেছে, তারা কিন্তু কোর্টে গিয়ে উইটনেস হিসাবে হচ্ছে গিয়ে তারা সাক্ষী দেবে যে হচ্ছে গিয়ে হ্যাঁ, এ বি এর কাছে প্রপার্টিটা বিক্রি করেছিল, আমাদের সাইন আছে বা আমরা হচ্ছে অ্যাটেস্টেশনের মধ্যে ছিলাম সেখানে। এটা হচ্ছে অ্যাটেস্টেশন ডেফিনিশন। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? একটু টেকনিক্যাল দিক, কিন্তু মন দিয়ে শুনলে আশা করি বোঝা যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, এইবার চলে আসো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের কোশ্চেনটা কেন? রেজিস্ট্রেশন দুটো, একটা হচ্ছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, একটা হচ্ছে অপশনাল রেজিস্ট্রেশন। কোন কোন প্রপার্টি গুলো ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে আর কোন কোন প্রপার্টি গুলো হচ্ছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন নয়। এবার দেখো, রেজিস্ট্রেশন রেফার্স দ্য অফিসিয়াল রেকর্ডিং অফ ডকুমেন্টস আন্ডার রেজিস্ট্রেশন অ্যাক্ট। রেজিস্ট্রেশন তোমাকে মেইনলি করতে হবে আমাদের দেশে যেটা 1908 যে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, যেটা বর্তমানে আছে, সেটা অনুযায়ী তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এইবার সব প্রপার্টির কিন্তু হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। তুমি চাইলে করতে পারো অপশনাল যেগুলো আছে, কিন্তু যেগুলো ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন সেগুলো করা বাধ্যতামূলক। না হলে তুমি পরে সেই প্রপার্টির উপরে ওনারশিপ ক্লেম করতে পারবে না। এবার দেখো, সেকশন 17 and 18 অফ দ্য অ্যাক্ট স্পেসিফাই রেজিস্ট্রেশন অ্যাক্টের যে 17 আর 18 আছে, কোনগুলো ম্যান্ডেটরি আর কোনগুলো অপশনাল সেটা বলে দেওয়া আছে। ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন হচ্ছে তুমি যখন হচ্ছে গিয়ে ইমুভেবল প্রপার্টি যেটা এক্সিডিং 1 ইয়ার, ধরো ফর এক্সাম্পল, ইমুভেবল মানে কি? অবভিয়াসলি স্থাবর সম্পত্তি। দেখবে যে রেন্ট গুলো হয়, রেন্টের এগ্রিমেন্ট গুলো কতদিনের জন্য হয়? এনিওয়ান? 11 মাসের। 11 মাসের কেন হয়? 12 মাসটা কেন হয় না? 13 মাসটা কেন হয় না? 14 মাসটা কেন হয় না? এই লাইনটা পড়ো। লিজ অফ ইমুভেবল প্রপার্টি এক্সিডিং 1 ইয়ার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। কেউ বুঝতে পারছো? ওটা বোঝাতে পারবে কি বলতে চাইলে? হ্যাঁ স্যার, স্যার স্যার अगर 1 ইয়ার হলে আবার রেজিস্ট্রেশন করতে হবে না, মানে এক্স্যাক্টলি 12 এক্স্যাক্টলি 1 ইয়ার হলে আবার রেজিস্ট্রেশন লাগবে, রেজিস্ট্রেশন ফিস লাগবে, অনেক হ্যাজা আছে। সবাই তার জন্য 11 মাসের জাস্ট একটা এগ্রিমেন্ট করে নেয়। ওইসব ঝামেলায় যেতে চায় না। তাহলে কি বলেছে? ইমুভেবল প্রপার্টি, অস্থাবর স্থাবর সম্পত্তি, যেগুলো হচ্ছে গিয়ে তোমার যদি 1 বছরের বাইরে তুমি লিজ দিতে চাও, সেগুলোর রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। সবার বোঝা গেল বাকি এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। ওকে। সেকেন্ড হচ্ছে গিয়ে গিফট অফ ইমুভেবল প্রপার্টি। তোমার যতগুলো অস্থাবর, আমাকে আগে পড়াতে হতো মুভেবল আর ইমুভেবল প্রপার্টিটা, আরো ডিটেলস আমি পরে বুঝিয়ে দিচ্ছি, এরপরে সেটাই পিডিএফ টা আছে। ইমুভেবল প্রপার্টি সেটা তোমার যতটাই ভ্যালু থাকুক না কেন, তোমার যে বাড়ি, এটা কিন্তু একটা ইমুভেবল প্রপার্টি। তোমার যে হচ্ছে গিয়ে বাড়ির সাথে যে দরজাটা লাগানো আছে, জানালাটা লাগানো আছে, এটা একটা ইমুভেবল প্রপার্টি। তাহলে কি? এবার ধরো ফর এক্সাম্পল, তুমি যদি দরজার মধ্যে সোনা চিপকে দাও, তারপরে যদি বলো হচ্ছে কি এটা ইমুভেবল প্রপার্টি, না, ওটা ইমুভেবল প্রপার্টির মধ্যে আসবে না।
তাহলে কি ইমুভেবল প্রপার্টি যতগুলো থাকবে সেটা যখন তুমি কাউকে গিফট করবে, মানে সেখানে কোনো ভ্যালুয়েশন থাকবে না, ইরেসপেক্টিভ অফ ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে সেটাও কিন্তু ম্যান্ডেটারি হচ্ছে রেজিস্ট্রেশন তোমায় করতে হবে। এটা হলো সেল ডিডস অ্যান্ড মর্গেজ। সেল ডিড মর্গেজ কিসের? ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি সেল ডিড করা মানে বিক্রি করা কাউকে বা মর্গেজ দেওয়া, সেটার ভ্যালু যদি 100 টাকার বেশি হয় সেটাও রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি। আর কি? মর্গেজ আদার দেন ইকুইটেবল, এটা ইকুইটেবল যখন পড়াবো তখন বলে দেবো। সিম্পল ডিপোজিট অফ টাইটেল, এইগুলোর ক্ষেত্রেও যদি মর্গেজ করো তাহলে সেই ক্ষেত্রে তোমার ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন। অপশনাল কি কি? ট্রান্সফার অফ মোবাইল প্রপার্টি, তোমার যে হচ্ছে গিয়ে স্মার্টফোনটা আছে, তোমার যে ল্যাপটপ আছে, এটা অন্য কাউকে ট্রান্সফার, এটা তো মোবাইল প্রপার্টি, এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন অপশনাল, তুমি চাইলে করতে পারো। ইকুইটেবল মর্গেজ, হ্যাঁ সেই ক্ষেত্রে অপশনাল আছে। সার্টেন শর্ট টার্ম লিজ, শর্ট টার্ম লিজের ক্ষেত্রে অতটা ম্যান্ডেটারি নয়। হ্যাঁ আর কি আছে? এগুলোর ক্ষেত্রে মেইনলি হচ্ছে কি আমাদেরকে রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি নয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ हाँ सर। ওকে, এইবার স্যার চলে আসবো। কোশ্চেন আছে হ্যাঁ বল। স্যার, বলছি ওই এক্ষুনি যেটা পড়লাম আমরা শর্ট টার্ম লিজ, যেটা ঠিক আছে, হুম। শর্ট টার্ম লিজ মানে কি ওই 11 মান্থসের এগ্রিমেন্টের কথা হচ্ছে বা তার হ্যাঁ ভেতরে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটা ওই এক্সাম্পল। 12 মান্থস হয়ে গেলে রেজিস্ট্রেশন করাতে হয় ওই ডিউটা? রেজিস্ট্রেশন করতে হবে ম্যান্ডেটারি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ধরো 12 মান্থে তুমি নিয়ে নিলা, তারপর মালিক তাড়িয়ে দিল, তাহলে তুমি কি করবা? তুমি ধরো 12 মান্থ, 24 মান্থ, 25 মাসের নিয়ে নিলা, রেজিস্ট্রেশন করলা না, যদি মালিক তাড়িয়ে দেয় তুমি কি করবা? কারণ তোমার কাছে কি, আমি কি বললাম যে ওনারশিপ তোমাকে, মানে ওনারশিপের থেকে বড় কথা হচ্ছে রাইট টু প্রপার্টি করতে গেলে তোমাকে তো লিগ্যাল ডকুমেন্টটা আগে দরকার, বুঝতে পারলে? ওই জন্য সবাই 11 মান্থসই করে মানে হ্যাঁ রেজিস্ট্রেশন। এক্স্যাক্টলি ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে কি নোটিস। এখানে নোটিস মানে কেউ কাউকে নোটিস দিচ্ছে, সেটার থেকেও বড় কথা হচ্ছে ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট নলেজে আসা, এটাও এই নোটিসের কথা। কোনো জিনিসকে আমরা নোটিস করি না, আরে আমি ব্যাপারটা পড়াচ্ছি তোমরা থেকে নোটিস করো, এইরকম নোটিসের কথা বলা হচ্ছে। দেখো, নোটিস রেফার্স টু দ্য নলেজ অফ ফ্যাক্টস। নোটিস কিসের নোটিস? কোনো ফ্যাক্টের নোটিস করা। অবভিয়াসলি আমি এখানে যে পড়াচ্ছি তোমরা কি নোটিস করবে? যে আমি যদি বলি যে এই লাইনটা তোমরা খুব ভালো করে নোটিস করো, অবভিয়াসলি সেই লাইনটায় কোনো একটা ফ্যাক্ট আছে, তার জন্যই বললাম এটা খুব ভালো করে নোটিস করো। তাহলে নোটিস হচ্ছে কি নলেজ অফ ফ্যাক্ট অ্যাফেক্টিং দ্য প্রপার্টি রাইটস ডিউরিং এ ট্রান্সফার। এইবার দেখো, আন্ডার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট নোটিস মে অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ হতে পারে। দু রকমের নোটিস হবে, অ্যাকচুয়ালটাকে তুমি ডাইরেক্টও বলতে পারো, আবার হচ্ছে গিয়ে তুমি বলতে পারো এক্সপ্রেসিভ এরকমও বলতে পারো, আর কনস্ট্রাকটিভ যেটা হচ্ছে সেটাকে তুমি ইনডাইরেক্ট নোটিশও বলতে পারো। এই দুটো হচ্ছে মেইন, একটা অ্যাকচুয়াল, একটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ ডিফারেন্স। এবার দেখো টাইপস অফ নোটিস, অ্যাকচুয়াল বা এক্সপ্রেস নোটিস হচ্ছে when a person directly knows a fact or explicitly inform about it. ধরো ফর এক্সাম্পল একটা জিনিস দেখো, এ বি কে একটা প্রপার্টি কি করেছে, ধরে নাও 2 বছরের ধরে লিজ দিয়েছে, খুব ভালো কথা। এইবার এইবারটা কি বদমাস, 1 বছর হয়ে গেছে, এই সি কে দিয়েছে প্রপার্টিটা ট্রান্সফার করার জন্য, আরে সেল করবে, সেল ডিড করবে। এইবার এবার সি এর রেসপন্সিবিলিটিটা কি ছিল? সি এর রেসপন্সিবিলিটিটা কি ছিল? এটা ধরো প্রপার্টি, সি এর কি মানে রেসপন্সিবিলিটি আছে প্রপার্টিটা কেনার আগে? কি করা উচিত ছিল? নোটিশ দেওয়া উচিত ছিল বি কে। যে নোটিশ দেওয়া উচিত ছিল। সি, না, এবার আমি ধরো আমি একটা প্রপার্টি কিনবো, আমি নোটিশ দিতে যাব কেন? আমি প্রপার্টিটা কিনবো কেন বি কে নোটিশ দিতে যাবো? ভালো করে বোঝো, এ একটা প্রপার্টি বি কে ধরে নাও 2 বছরের জন্য লিজ দিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। এইবার এবার এ আবার 1 বছরের মাথায়, কি বললাম, 1 বছরের মাথায় সি কে প্রপার্টিটা বিক্রি করতে যাচ্ছে। তাহলে সি এর কি দায়িত্ব? তা সে, আমি যখন একটা বাজারে প্রপার্টি, বাজারে নয়, একটা কিছু জিনিস কিনতে যাচ্ছি, তাহলে আমার সেই জিনিসটার প্রতি কি রেসপন্সিবিলিটি আছে? আমি ধরো একজন কনজিউমার। সার্চিং। স্যার মানে সেই দেয়, পেপারেও তো অ্যাড দেয় যে আচ্ছা আমার এরকম। একটা কথা বলুন, আমার একটা কথা, এই যে প্রপার্টিটা হচ্ছে গিয়ে আছে, এটা এখন কার পজিশনে আছে? এই প্রপার্টিটার নাম ধরো এক্স, এটা কার পজিশনে আছে? এর এর বিয়ে बी বিয়ের না, পজিশন আছে। बी 2 বছরের জন্য লিজ দিয়ে বসে আছে, এর পজিশনে কিভাবে থাকে? বি এর পজিশনে আছে। তাহলে 1 বছরের মাথায় যখন হচ্ছে গিয়ে সি কে বিক্রি করতে যাচ্ছে, তার মানে এই বেটা ফ্রড করতে যাচ্ছে, নাকি না? हाँ এই বেটা ফ্রড করতে যাচ্ছে। এইবার তাহলে কি আছে, এই যে সি এর কি রেসপন্সিবিলিটি?
খতিয়ে দেখা? খতিয়ে দেখা যে প্রোফাইলটা কার পজিশনে আছে। এবার যদি গিয়ে দেখে হ্যাঁ বি এর পজিশনে আছে, বি সেটাকে ভোগ-দখল করছে, তাহলে সেই ক্ষেত্রে সি এর সেই জায়গা থেকে সরে আসা দরকার। সেই প্রোফাইলটা কেনা দরকার না? এইটা আমরা হচ্ছে ল অ্যাজিউম করে নেবে যে এ যখন বি কে সি কে প্রোফাইলটা বিক্রি করছে বা কাউকে বিক্রি করছে, যে সেই প্রোফাইলটা পারচেজ করছে তাকে অ্যাজিউম করে নেওয়া হবে সেই প্রপার্টির ব্যাপারে সে ইনফর্ম বা সেই প্রপার্টিটার ব্যাপারে তার নোটিশ আছে। এটা ল অ্যাজিউম করে নেবে। সেকেন্ড থিং, যদি এই সি বোকার মতো করে যদি প্রপার্টিটা কিনে নেয় যে পজিশনে বি এর থাকা সত্ত্বেও প্রপার্টিটাকে না দেখে এইবার যদি দখল করতে যায় সি, কোর্ট কিন্তু হচ্ছে গিয়ে বি এর কথা শুনবে। বি কি করবে? এই সি এর এগেইনস্টে মামলা করবে। কেন সি এর এগেইনস্টে মামলা করবে? কারণ প্রপার্টিটা যখন ট্রান্সফার হয়েছে সি এর কাছে গেছে, কারণ দখল কে করতে যাচ্ছে? সি দখল করতে যাচ্ছে, তখন সি এর এগেইনস্টে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে মামলা করবে। যখন মামলা করবে তখন কিন্তু কোর্ট বি কে প্রায়োরিটি দেবে। কারণ পজিশনে কার আছে? এখানে পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। পজিশনে হচ্ছে বি এর আছে। কারণ সে ২ বছর ধরে লিজে রেখেছে। তাহলে এটা হচ্ছে মেইনলি ধরে নেওয়া হবে, কোর্ট অ্যাসিউম করে নেবে, ল অ্যাসিউম করে নেবে যে সেটা সি এর নোটিশে ছিল। এটা একটা ব্যাপার। এটা এক্সপ্লিসিটলি ইনফর্ম অ্যাবাউট ইট। আচ্ছা, এবার কনস্ট্রাকটিভ বা ইমপ্লাইড নোটিস, নলেজ প্রিজিউম বাই ল ইভেন ইফ দ্য পারসন ডিনাইজ দ্য অ্যাকচুয়াল নলেজ, এবং কনস্ট্রাকটিভ এটা হচ্ছে গিয়ে মেইনলি কনস্ট্রাকটিভ বা ইমপ্লাইড নলেজ। আরেকটা দেখো, নলেজ দ্যাট উড হ্যাভ বিন অবটেইন থ্রু দ্য রিজনেবল ইনকোয়ারি ইগনোর অর গ্রস নেগলিজেন্স। এবার দেখো, এটা তো একটা গ্রস নেগলিজেন্স এর জন্য এই ঘটনাটা ঘটেছে। গ্রস নেগলিজেন্স কি? মানে চরম বেপরোয়া বা চরম অবহেলার জন্য সি যখন হচ্ছে গিয়ে একটা প্রপার্টি কিনছে, তার উচিত ছিল হচ্ছে গিয়ে এটা নেগলিজেন্স না করা। যদি নেগলিজেন্স করে সেটাকে আমরা গ্রস নেগলিজেন্স বলবো, মানে চরম অবহেলা। তুমি যখন একটা প্রপার্টি কিনছো, ধরো তুমি হচ্ছে গিয়ে মালদা একটা প্রপার্টি, তুমি প্রপার্টিটা দেখবে না, কলকাতায় বসে বসে প্রপার্টিটা কিনে নেবে, তাহলে কি এটাকে বলা হবে ক্রস নেগলিজেন্স। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে কি আমাদেরকে দেবে, ধরো ফর এক্সাম্পল নোটিস, এটা একটা দেখো, এটা হচ্ছে এ, খুব ভালো কথা। এটা হচ্ছে বি, এই বি এর একজন হচ্ছে গিয়ে এজেন্ট আছে, তার নাম হচ্ছে এক্স। এ যদি বি কে কোনো বিষয়ে মানে হচ্ছে মেইনলি প্রপার্টির ব্যাপারে কোন একটা নোটিশ পাঠায়, তাহলে কোর্টে এটা অ্যাসিউম করা হবে বা লতে এটা ধরে নেওয়া হবে যে বি সেই জিনিসটার ব্যাপারে অবগত বা বি সেই জিনিসটার ব্যাপারে তার নলেজে আছে, সে সেটাকে নোটিস করেছে। কি বলছে? নোটিস টু অ্যান এজেন্ট ডিউরিং দ্য কোর্স অফ বিজনেস হুইচ ইজ ট্রিটেড অ্যাজ নোটিস টু দ্য প্রিন্সিপাল এক্সপেক্ট দ্য কেস অফ ফ্রড। তাহলে কি, এখানে যদি ফ্রড না হয়, যদি এক্সেপশনাল সেটা এক্সেপশনাল, যদি ফ্রড হয় সেটা তো আলাদা ব্যাপার। যদি ধরো বি এর একজন এজেন্ট আছে এক্স, এবার এ যদি এক্স কে নোটিস পাঠায়, তাহলে ধরে নেওয়া হবে সেই ব্যাপারে প্রপার্টিটার ব্যাপারে বি এর নলেজ আছে। ধরো ফর এক্সাম্পল এ একটা প্রপার্টি বিক্রি করবে এটার ব্যাপারে, ঠিক আছে? এ জানে হচ্ছে বি এক্স হচ্ছে গিয়ে বি এর এজেন্ট, এবার বি কে এক্স কে নোটিশ পাঠিয়েছে। এবার ধরো ফর এক্সাম্পল পরে যখন প্রোপাইটার ট্রান্সফার হয়ে গেল, তখন বি বলছে আমি প্রোপাইটার দেখিনি, বা হচ্ছে গিয়ে সেটা ওয়াই জেড এর কারো একজনের হাতে পজিশনে রয়েছে সেই প্রোপাইটার এ, তখন মতো ধরে নাও বি এর কাছে লিস্ট দিয়ে বসে আছে, তাহলে এটা ধরে নেওয়া হবে এই যে বি যেই ব্যক্তির এজেন্টের কাছে নোটিশটা গেছে, তাহলে ধরে নেওয়া বি সেই বিষয়টার ব্যাপারে তার নলেজে আসে বা সেটা সে জানে। এটা হচ্ছে গিয়ে ২ নাম্বার। ৩ নাম্বার বলছে রেজিস্ট্রেশন অফ ডকুমেন্ট হুইচ সার্ভ এস এ পাবলিক নোটিস। এটা একটা যদি তুমি একটা প্রপার্টির রেজিস্ট্রেশন করো, সেই ডকুমেন্টটা একটা পাবলিক নোটিস হিসাবে থাকবে। পজিশন অফ এ প্রপার্টি বাই অ্যানাদার পারসন হুইচ পুশ দ্য ট্রান্সফার অফ ইনকোয়ারি আন্ডার টিটিপি কনস্ট্রাকশন প্রিভেন্টস দ্য পারচেজার ইগনোরেন্স। এগুলো তেমন একটা দরকার নেই। এইটা হচ্ছে মেইনলি আমাদেরকে নোটিস হিসাবে বুঝতে হবে। বোঝা গেল? এই দুটো জিনিস হুম। বোঝা গেল, দুটো কনসেপ্ট। আচ্ছা, বাকিদের আচ্ছা। ওকে। ঠিক আছে। এইবার চলে আসো movable আর immovable। আচ্ছা, দেখো, মুভেবল প্রপার্টি বা ইমুভেবল প্রপার্টির ব্যাপারে আমাদের যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এরা তেমন ভাবে এক্সপ্লিসিটলি কোন রকম ডেফিনেশন দেয়, শুধুমাত্র দিয়েছে ইমুভেবল প্রপার্টির ব্যাপারে, তাও খুব শর্ট। এইবার এটা আমরা কি বলেছি, এটা কি ল? এটা হচ্ছে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এটা নট এক্সস্টিভ ল। কেন? কারণ এখানে যেটুখানি দেওয়া আছে সেটা পুরো মানে পারফেক্ট, কিন্তু তারা এটাও বলছে ওটার মানে যে আদার্স যে সমস্ত লস গুলো আছে সেগুলো কোনোভাবে এই ল এর সাথে ক্ল্যাশ করবে না, সেগুলো অ্যাপ্লিকেবল তার সাথে সাথে। এবার সেকশন 3 অফ ট্রান্সফার প্রপার্টি ডিফাইন করছে ইমুভেবল প্রপার্টি ইন এ নেগেটিভ ম্যানার।
কেন নেগেটিভ ম্যানার আমি কিছুক্ষণ পরে বলছি ডেফিনিশনে। স্টেটিং দ্যাট ইট ডাজ নট ইনক্লুড স্ট্যান্ডিং টিম্বার, কি বলছে গ্রোয়িং কস্ট অ্যান্ড গ্রাস, দ্য অ্যাক্ট ডেলিবারেটলি রিফ্রেন্স দ্য ফ্রম প্রোভাইডিং এক্সহস্টিভ এবং হচ্ছে পজিটিভ ডেফিনেশন। কোনোভাবে দেয়নি, এটা দেওয়া থেকে বিরত ছিল, দেয়ার বাই রিকোয়ারিং এ রেফারেন্স টু আদার স্ট্যাটাস অ্যান্ড জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। এবার যখন আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি কোনোভাবে আমাদেরকে ইমুভেবল প্রপার্টি বা মুভেবল প্রপার্টির ব্যাপারে ডেফিনেশন দেয়নি, তখন আমাদেরকে দুটো অ্যাক্টের মেইনলি হচ্ছে গিয়ে হেল্প নিতে হবে। কি বা ইমপ্লিকেশন মুভেবল প্রপার্টি কম্প্রাইজ অল প্রপার্টি দ্যাট ডাজ নট ফল উইদিন দ্য স্কোপ অফ ইমুভেবল প্রপার্টি। দেখো জাস্ট এটাই বলছে যে মুভেবল প্রপার্টি হচ্ছে গিয়ে মেইনলি কম্প্রাইজ করবে সমস্ত প্রপার্টি, মুভেবল প্রপার্টি, যেগুলো শুধুমাত্র ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ে না। তাহলে দেখো ইমুভেবল প্রপার্টির মধ্যে মেইনলি হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস দিয়েছে। দেখো সবার ফার্স্টে যদি সাপ্লিমেন্টারি ডেফিনেশন, এক হচ্ছে জেনারেল ক্লজের এক নেবো, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশনের এক নেবো। মুভেবল প্রপার্টির ডেফিনেশন, ইমুভেবল প্রপার্টির ডেফিনেশন হিসাবে সেগুলোর মধ্যে যেগুলো করবে না সবগুলো হচ্ছে গিয়ে মুভেবল প্রপার্টি। তাহলে কি আছে, দ্য জেনারেল ক্লজ অ্যাক্ট প্রোভাইড দ্য ব্রোডার অ্যান্ড মোর ইনক্লুসিভ আন্ডারস্ট্যান্ডিং। ল্যান্ড ইনক্লুডস বেনিফিটস অফ অ্যারাইজিং আউট অফ ল্যান্ড। ধরো ফর এক্সাম্পল কি কি পড়ছে দেখো, এগুলো কিন্তু কি প্রপার্টির মধ্যে পড়ছে বলো। ধরো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা ল্যান্ড আছে, এবার এই ল্যান্ড থেকে তুমি কিছু চাষ করছো, তুমি মাছের ফেরি করছো, তুমি কোনো হচ্ছে লেক বানাচ্ছ, তুমি কোনো বাড়ি বানাচ্ছ, এখান থেকে কোনো তুমি বেনিফিটস দিচ্ছ, তাহলে এগুলোকে কি প্রপার্টি ধরানো হবে? মুভেবল প্রপার্টি। বাকিদের ইমুভেবল প্রপার্টি। একটা জিনিস বুঝবে, আর মুভেবল আর ইমুভেবল হলো ডেফিনেশনটা আমি সবার ফার্স্টে ক্লারিফাই করেছি। মুভেবল মানে হচ্ছে গিয়ে অস্থাবর সম্পদ, আর ইমুভেবল মানে হচ্ছে স্থাবর সম্পদ। ইমুভেবল মানে স্থাবর, মানে যেটা স্থায়ী, স্থাবর বাংলায়, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে মুভেবল প্রপার্টি সেটা হচ্ছে অস্থাবর, স্থায়ী না। তাহলে এটা কি হবে? আমরা জানি যে ল্যান্ডটা কি প্রপার্টি, সবার ফার্স্টে বোঝো এখানে ল্যান্ডের ডেফিনেশন, এটা সবাই জানে যে ল্যান্ড হচ্ছে কি একটা ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি কনফিউজ, ল্যান্ডটা মুভেবল প্রপার্টি না মুভেবল প্রপার্টি? মুভেবল প্রপার্টি। ইমুভেবল তো। সবাই খাতায় খাতা খাতা খাতার দিকে একবার তাকাবে, তারপরে না হলে দুজনা দুরকম বলবে, আমারও মাথাটা লাস্টে মুভেবল প্রপার্টি হচ্ছে গিয়ে বাংলায় পারো লিখতে না, তাহলে যেহেতু সবার মাদার টাং বাংলা, যদি সব সুবিধা হয়। মুভেবল প্রপার্টি কি লিখবে, অস্থাবর না স্থাবর লিখবে? অস্থাবর। প্রপার্টি হচ্ছে অস্থাবর, যেগুলোকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারো, ট্রান্সফার করতে পারো, লাইক তোমার স্মার্টফোন, লাইক তোমার কম্পিউটার, লাইক তোমার ল্যাপটপ, লাইক তোমার চেয়ার টেবিল, এই সমস্ত জিনিস হলো ফিজিক্যালি ইউজ করতে পারবো আমরা। ফিজিক্যালি ইউজ। ফিজিক্যালি তো তুমি একটা ল্যান্ডকেও ফিজিক্যালি ইউজ করতে পারো, সবগুলোই ফিজিক্যাল জিনিস। যদি মানে ফিজিক্যাল না হয়, অ্যাবস্ট্রাক্ট হয়, সেটা তো হচ্ছে ইনট্যাঞ্জিবল এর মধ্যে চলে যাবে। এখানে হচ্ছে কি নিয়ে হবে, কোনটাকে তুমি সরাতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবে, আর কোনটাকে পারবে না, এই কোশ্চেনে হচ্ছে মুভেবল আর ইমুভেবল প্রপার্টিটা ডিভাইড হয়। তাহলে কি আরেকটা লেখা হচ্ছে গিয়ে ইমুভেবল প্রপার্টি, মানে যেটা স্থাবর, যেটাকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে। তাহলে ল্যান্ডটা ইমুভেবল প্রপার্টি। এইবার ল্যান্ডের মধ্যে থেকে তুমি যে সমস্ত বেনিফিটস গুলো পাচ্ছ, লাইক তুমি ল্যান্ডের মধ্যে থেকে একটা পুকুর তৈরি করলে, সেই ল্যান্ডে একটা তুমি হচ্ছে গিয়ে একটা কোনো লেক তৈরি করলে, সেখানে একটা বাড়ি তৈরি করলে, এগুলো সবগুলো কিসের মধ্যে পড়বে? ল্যান্ড ইনক্লুডস বেনিফিট অ্যারাইজিং আউট অফ ল্যান্ড। সেটা কিসের মধ্যে পড়বে? ইমুভেবলের মধ্যেই এগুলোর মধ্যে পড়বে, স্থাবর সম্পত্তির। নাম্বার 1, এই পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেকেন্ড, অবজেক্ট পার্মানেন্টলি অ্যাটাচ টু দ্য আর্থ আর কি বলছে, এই ল্যান্ডটা তো আর্থ, ল্যান্ডটাকে তোমাকে আর্থের মধ্যে ধরে নিতে হবে, আমাদের পৃথিবীর সাথে ধরে নাও ল্যান্ড। এবার বলছি এমন কিছু অবজেক্ট যেটা পার্মানেন্টলি সেখানে অ্যাটাচড, যেমন ফর এক্সাম্পল তোমার ঘরটা কি পার্মানেন্টলি অ্যাটাচ, নাকি তুমি কয়দিন পরে পরে হচ্ছে সেই ঘরটাকে তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাবে? না কেউ বল। এখানে একা থাকবে। তো নয়। Object, তোমার ঘরটা হচ্ছে একটা অবজেক্ট,
সেটা হ্যাঁ সেটা সেটা পার্মানেন্টলি অ্যাটাচ তো? হ্যাঁ হ্যাঁ অ্যাটাচ? স্যার এইবার হ্যাঁ যখন তোমার ঘরটার সাথে তোমার দরজাটা পার্মানেন্টলি অ্যাটাচ, হ্যাঁ হ্যাঁ স্যার ডোরটা, তোমার হচ্ছে উইন্ডোটা পার্মানেন্টলি অ্যাটাচ, জানালাটা, খিড়কিটা, হ্যাঁ তাহলে এগুলো হ্যাঁ কিসের মধ্যে আসবে? ইমুভেবল অবজেক্ট পার্মানেন্টলি অ্যাটাচ টু দ্য আর্থ আর স্থাবর সম্পত্তির মধ্যে আসবে। বোঝা যাচ্ছে কিনা? এখানে কিন্তু শুধুমাত্র তুমি স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি গুলোর ডেফিনেশন পাবা। তার বাইরে যা থাকবে সবগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টির এখানে কোনো ডেফিনেশন দেবে না বা কোনো লতেই দেয়া নেই। এই কটা বাদ দিয়ে যা থাকবে সেগুলো সব হচ্ছে movable property। বাকি তারপরেও যদি কনফিউশন থাকে সেটার জন্য কোর্ট আছে। সেকেন্ড বলছি, রাইটস আজ ইজমেন্ট প্রফিট এজ এ প্রেন্ডে, এটা একটা ল্যাটিন টার্মস। আদার বেনিফিটস দেয়ার ফর ল্যান্ড আর ক্লাসিফাইড ইমুভেবল প্রপার্টি। ইজমেন্টটা কি জিনিস ধরো ফর এক্সাম্পল, এটা হচ্ছে গিয়ে, এটা ইজমেন্ট অ্যাক্ট যখন পড়াবো তখন আরো ডিটেলসে বুঝতে পারবে, এই সেমিস্টারে মেবি নেই তোমাদের। এটা হচ্ছে এর প্রপার্টি। কি বললাম? এর প্রপার্টি। এটা হচ্ছে বি এর প্রপার্টি। এইবার ধরো, এই সরি, দাঁড়া ছবিটা ঠিক করে আঁকা হয়। এটা হচ্ছে বি এর প্রপার্টি, পাশাপাশি এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এবার এই ভদ্রলোকের বেরোনোর কোনো রাস্তা নেই। এবার তাহলে এই ভদ্রলোক কোথা দিয়ে বেরোবে? ইজমেন্ট মানে হচ্ছে এর মেথড দিয়ে একটা রাস্তা দিতে হবে, বা এর সাইড দিয়ে একে একটা রাস্তা দিতে হবে একে যাতায়াত করার জন্য। এটা হচ্ছে ইজমেন্ট। এটা ইজমেন্ট অ্যাক্টের আন্ডারে দিতে হবে, একে দিতে হবে। এইবার এটা হচ্ছে বি এর ডোমিনেন্ট প্রপার্টি। কি বললাম? ডোমিনেন্ট প্রপার্টি। আচ্ছা, এবার ভালো কথা। এবার কি বলছে যে সাচ ইসমেন্ট প্রফিটস এ পেন্ডে, এটা মানে প্রফিট এ পেন্ডে মানে হচ্ছে ল্যাটিন টার্ম ইসমেন্ট আর কি। ল্যাটিন টার্মটা প্রফিট এ পেন্ডাম, ইংলিশ মানে হচ্ছে ইসমেন্ট। ইসমেন্ট মানে হচ্ছে একটা, বাংলায় যদি বলতে চাই কি স্পেশাল সুবিধা এরকম কিছু একটা হবে। আদার বেনিফিটস ডেরাইভ ফর ল্যান্ডার ক্লাসিফাইড ইমোল। তাহলে এই যে বি যে রাস্তাটা পেলো ইসমেন্ট হিসাবে, এটা কি প্রপার্টির মধ্যে পড়বে? বা এই রাস্তাটার মধ্যে দিয়ে যে বেনিফিটসটা পাচ্ছে এটাও কিন্তু একটা হচ্ছে কি ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়বে। বোঝা যাচ্ছে ব্যাপার? হ্যাঁ স্যার কার কার বোঝা যায়নি একটুখানি? স্যার আরেকবার বলুন। আচ্ছা, আমি বলছি ইসমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে কি একটা রাস্তা, হাই রোড, ঠিক আছে? হাই রোডের পাশেই সবার বাড়ি হচ্ছে তোমার বাড়িটা, ঠিক আছে? এবার তোমার পেছনে হচ্ছে গিয়ে তোমার কোনো বান্ধবীর বাড়ি। এবার তার বাড়ি থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা নেই। এবার তোমাকে কিন্তু তাকে ইসমেন্ট দিতে হবে। এই যে মানে তোমার বাড়ির পাশ দিয়ে হোক মাঝখান দিয়ে হোক একটা রাস্তা দিতে হবে চলাফেরার জন্য। এটা হচ্ছে ইসমেন্ট অ্যাক্টের আন্ডারে। তাহলে এই যে ইসমেন্টটা দিলে এটাও কিন্তু একটা ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ এটা হচ্ছে ইসমেন্ট। আচ্ছা, এটা এই কটা ডেফিনেশন আমাদেরকে দিল হচ্ছে ইমুভেবল প্রপার্টির ব্যাপারে কোন একটা, এটা হচ্ছে গিয়ে জেনারেল ক্লজ অ্যাক্ট সেকশন 3 এর হচ্ছে গিয়ে সাবসেকশন 26। এবার চলে আসো তুমি রেজিস্ট্রেশন অ্যাক্টে 19। এখানে দেবে কি দেখো, কারণ কি বলেছি, এবার কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা তাহলে কেন হচ্ছে এই অ্যাক্ট গুলো করছি? এই অ্যাক্ট গুলো এই জন্যই করছি কারণ ওটা হচ্ছে নট এক্সস্টিভ ল। কারণ ওটা পুরোপুরি ভাবে 100% সবকিছু ট্রান্সফার অফ প্রপার্টির ব্যাপারে ইনক্লুড করা নেই। তা আদার্স ল গুলো তোমাকে কম্পেয়ার করে পড়তে হবে স্পেসিফিক কিছু। এবার ট্রান্সফার অফ প্রপার্টিতে কি বলছে, রেজিস্ট্রেশন অ্যাডপ্টস এ পজিটিভ ডেফিনেশন। ওখানে একটা নেগেটিভ ডেফিনেশন দিয়েছি মুঘল প্রপার্টির ব্যাপারে। ওটা হচ্ছে গিয়ে তোমার কোথায় কি বলে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলোতে পজিটিভ ডেফিনেশন মানে এলাবোরেট করে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। মুঘল প্রপার্টি এক্সপ্লিটলি ইনক্লুডিং ল্যান্ড এন্ড বিল্ডিংস, এটা কে বলছে? এটাও কিন্তু স্থাবর সম্পত্তির ব্যাপারে বলছে বা মুঘল প্রপার্টির ব্যাপারে বলছে রেজিস্ট্রেশন অ্যাক্ট। ল্যান্ড বিল্ডিং যেগুলো রয়েছে, এইবার যদি বিল্ডিং হয়, বিল্ডিং এর মধ্যে থাকা যে দরজাটা আছে, বিল্ডিং এর মধ্যে থাকা যে জানালাটা আছে, এগুলো কিন্তু হচ্ছে ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়বে। রাইটস ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিট অ্যারাইজিং আউট অফ ল্যান্ড, তুমি একটা ল্যান্ড থেকে যে সমস্ত রাইটস পাচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ বা এই সমস্ত বেনিফিটস গুলো পাচ্ছ, সেগুলো, ল্যান্ডটা তো ইমুভেবল প্রপার্টি, তার মধ্যে থেকে তুমি যেগুলো পাচ্ছ অ্যারাইজিং আউট, সেগুলো কিন্তু একটা ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়বে। এইবার ধরো ফর এক্সাম্পল, এটা একটা ল্যান্ড। এবার তুমি কি করেছো, একটা গাছ লাগিয়েছো, ট্রি ফর ট্রি, ঠিক আছে, ভালো কথা। এইবার গাছ থেকে যে ফলটা পাচ্ছ সেটা কি প্রপার্টি হবে? মুভেবল প্রপার্টি হবে মুভেবল কেন? ওই ফলটা ছিঁড়ে গিয়ে আরেক জায়গায় নিতে পারবে, তার জন্য মুভেবল প্রপার্টি। তাহলে এটা এতক্ষণ হ্যাঁ কি পড়ালাম? রাইটস ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিট অ্যারাইজিং আউট অফ ল্যান্ড, যে সমস্ত রাইটস পাচ্ছ তোমার ল্যান্ডের থেকে, যে সমস্ত ইন্টারেস্ট গুলো পাচ্ছ
যে সমস্ত বেনিফিটস গুলো পাচ্ছ সেটা কোথায় থেকে অ্যারেস্টিং আউট হচ্ছে? তোমার ল্যান্ড থেকে হচ্ছে। সেটাও কিসের মধ্যে পড়বে? সেটাও কিন্তু ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়বে। তোমার কাছে তো সেটা ইমুভেবল প্রপার্টি, এবার তুমি ছিঁড়ে আমাকে দিয়ে দিলে, এবার আমি হচ্ছে ফল ব্যবসাদার, এবার আমি আম বিক্রি করতে বসেছি, তখন সেটা হচ্ছে গিয়ে একটা কি বলে মুভেবল প্রপার্টির মধ্যে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি বেনিফিটসটা নিচ্ছ, তখন তো সেটা কিসের মধ্যে আসছে? তখন তো সেটা ইমুভেবল প্রপার্টির মধ্যে আসছে। কারণ রাইটস, ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিটস অফ অ্যারাইজিং আউট অফ ল্যান্ড, এগুলো সবগুলো হচ্ছে কিসের মধ্যে পাচ্ছে? একটা তোমার কি বলে মানে ইমুভেবল ইমুভেবল। প্রপার্টির মধ্যে পাচ্ছে। তুমি একটা গাছ লাগিয়েছো, এবার এখানটা একটা ক্লু আছে। তুমি একটা গাছ লাগিয়েছো, ধরো তুমি হচ্ছে আম গাছ লাগিয়েছো, তুমি জাম গাছ লাগিয়েছো, তুমি কাঁঠাল গাছ লাগিয়েছো, আবার তুমি বাঁশ গাছ লাগিয়েছো, আবার তুমি হচ্ছে গিয়ে কি বলে পাট গাছ লাগিয়েছো। এবার বলো কোনটা কোন প্রপার্টির মধ্যে আসবে? এটা কিছুক্ষণ পরেই বলবো। দেখো কি বলছে। আচ্ছা, এই এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো যে ইমুভেবল প্রপার্টি কেন বললাম? ল্যান্ড থেকে যে সমস্ত তুমি রাইটস, ইন্টারেস্ট বা বেনিফিটস গুলো পাচ্ছ, সেটা কিন্তু কি প্রপার্টির মধ্যে পড়বে? সেটা কিন্তু ইমুভেবল প্রপার্টির মধ্যে, মানে স্থাবর সম্পত্তির মধ্যে। তুমি একটা গাছ লাগিয়েছো, গাছ থেকে ফল পাচ্ছ, ফুল পাচ্ছ, ইসে পাচ্ছ, কি বলে গাছের থেকে অন্য কিছু পাচ্ছ, সেগুলো সবগুলো কিসের মধ্যে পড়বে? সেগুলো হচ্ছে গিয়ে ইমুভেবল প্রপার্টি। বোঝাতে পারছি ব্যাপারগুলো? হুম। হ্যাঁ এইবার স্যার। ধরো তুমি এইবার এটা ভাববে না যে যাই গাছ লাগাবে সব হচ্ছে গিয়ে তুমি কি বলে ইমুভেবল প্রপার্টি। তুমি ধরো বাঁশ গাছ লাগিয়েছো, আচ্ছা বাঁশ গাছ লাগায় মানুষ কি জন্য? যদি কেউ বাঁশ গাছ লাগায় সে কি জন্য লাগায়? নিশ্চয় কাঠ করার জন্য লাগায়, টিম্বারের জন্য লাগায়। টিম্বার মানে জানো তো সবাই, বাংলায় যেটাকে কি বলে, খড়কুটো না কি বলে, ওই যে অনেকে রান্না করে না, দেখবে বাঁশ কাঠ দিয়ে রান্না করে তো, কি বলে? জ্বালানি। জ্বালানি, জ্বালানি, হ্যাঁ ভালো শব্দ, জ্বালানি। তাহলে বাঁশ লাগিয়েছো, তুমি পাটকাঠির জন্য পাট গাছ লাগিয়েছো, তাহলে এগুলোকে আমরা কি বলবো? মুভেবল। এগুলো হচ্ছে বন। কারণ ওগুলো ওখানে পারমানেন্টলি অ্যাটাচ থাকবে না। কিন্তু কেউ আম গাছ লাগিয়েছে, কেউ জাম গাছ লাগিয়েছে, এগুলো কি জন্য লাগায়? সে সেখান থেকে কিছু বেনিফিটস নেবে, কিছু ইন্টারেস্ট ক্রিয়েট করবে, কিছু রাইটস পাবে, এই জন্য লাগাই কিনা? পার্মানেন্টলি অ্যাটাচ রাখার জন্য লাগাই কিনা? হ্যাঁ। হ্যাঁ। টেনশনটা বুঝতে হবে, মালিকের ইন্টেনশনটা বুঝতে হবে। এটা হচ্ছে মোবাইল আর ইনভলভ পার্টি। সেকেন্ড বলছে হেরিডিটেড তাহলে অ্যালাউন্স। ফুলের গাছটা কি হবে? ফুলের গাছটা তুমি কি জন্য লাগাও? সেটা কি মানে মানে যদি ধরো তুমি ওই ছোট ছোট ফুলের চারা ইসে করো যে এটাকে আমি হ্যাঁ। বিক্রি করে দিই, তাহলে সেটা মুভেবল প্রপার্টির মধ্যে আছে। কিন্তু তুমি যদি বাড়িতে মানে ঠাকুরের পুজোর জন্য ফুল গাছ রাখো, তাহলে সেইটা কি জন্য টেনশন তোমার কি থাকবে? যে সেটা ওখানে পার্মানেন্টলি অ্যাটাচ হয়ে থাকবে, হুম। আচ্ছা। হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানটায় তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা বাকিরা বুঝতে পারলে? ইনটেনশনটা। হ্যাঁ, বাকিরা বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ। হ্যাঁ সেকেন্ড স্যার। বলছে হেরিডিটি অ্যালাউন্স। হেরিডিটি অ্যালাউন্স কি জিনিস? ধরো ফর এক্সাম্পল এ হচ্ছে গিয়ে একজন ব্রাহ্মণ, জাত ব্রাহ্মণ। এইবার এ একটা XYZ মন্দিরে পুজো করে, খুব ভালো কথা। এবার এ হচ্ছে গিয়ে একটা প্রেইস্ট, পূজারী। এবার এর ছেলে হচ্ছে বি, সে আরেক পূজারী। তা এই যে পূজারীটা হলো, এটা কিসের জন্য হলো? বি যে পূজারীটা হলো সেটা কিসের জন্য হলো? বাট বি এর ছেলে হচ্ছে সি, মানে এর গ্র্যান্ডসন, তাহলে সেও যে মানে প্রেইস্ট আর কি, তাহলে এটা কিসের জন্য হয়েছে? যে XYZ মন্দিরে তারা বংশ পরম্পরায় যে পূজারীটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? একটা ইমুভেবল প্রপার্টি। কোন প্রপার্টি সেটা না, এটা তো তাদের বংশের জন্য হচ্ছে, তাদের কি বলবো, তাদের হেরিটেজির হ্যাঁ। জন্য হচ্ছে। তাহলে এটাও কিন্তু তারা যে ওই ওই যে মন্দিরে পুজো করার যে তাদের রাইটসটা, এটাও কিন্তু একটা প্রপার্টির মধ্যে পড়ে, কারণ এটা হেরিডিটি অ্যালাউন্স এর মধ্যে পড়ছে। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো কি বলছে। এই 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 ডেফিনেশনটা কোথায় দিয়েছে জানো? এই ডেফিনেশনটা দিয়েছে হচ্ছে গিয়ে তোমার আরে কি বলে প্রপার্টি অ্যাক্টে, যে মুভেবল প্রপার্টি হচ্ছে কি বলে ইমুভেবল প্রপার্টি হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডিং টিম্বার নয়, যেগুলো হচ্ছে গিয়ে গ্রোয়িং ক্রপস নয়, যেগুলো হচ্ছে গিয়ে গ্রাস, মানে ঘাস, মানে কি বলবো গ্রোয়িং ক্রপস বাদ দিয়ে, মানে ধান গম যে সমস্ত হয়, পটল আলু কুমড়া, আর হচ্ছে গিয়ে তোমার টিম্বার মানে হচ্ছে ওই মানে কি বলবো ওই জ্বালানির জন্য তোমরা যেগুলো করো, এগুলো বাদ দিয়ে যা আছে ট্রান্সফার অফ প্রপার্টি বলছে সেগুলো হচ্ছে গিয়ে তোমার ইমুভেবল প্রপার্টি। কিন্তু এটা কিন্তু কমপ্লিট ডেফিনিশন নয়।
কমপ্লিট ডেফিনেশন হচ্ছে এই যে এতক্ষণ যেগুলো বললাম, জেনারেল ক্লজ অ্যাক্ট আর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ছে। এর বাইরে যা আছে সেগুলো সব মুভেবল প্রপার্টি। বোঝা গেল ব্যাপারটা? ওকে। হ্যাঁ ওকে ওকে এইবার নেক্সট বলছে রেজিস্ট্রেশন কোনগুলো রিকোয়ারমেন্ট রয়েছে। যারা বুঝতে পারছো না তারা কিন্তু ঝটাঝট আমাকে বলবে, আমি তাহলে মানে লোহা গরম থাকতে থাকতে ঘা দিতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রেজিস্ট্রেশন অফ ইমুভেবল প্রপার্টি require compulsory registration under the registration act। কিছুক্ষণ আগেও বললাম যে রেজিস্ট্রেশন কম্পালসারি ইমুভেবল প্রপার্টি গুলোর, যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে তোমাকে করতে হবে। সেকেন্ড হচ্ছে কি ট্রান্সফার অফ মুভেবল প্রপার্টি জেনারেলি ডু নট রিকোয়ার রেজিস্ট্রেশন আনলেস ম্যান্ডেটেড স্পেসিফিক স্ট্যাটাস। যদি কোনো স্পেসিফিক দরকার না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ট্যাটাস না থাকে, সেই ক্ষেত্রে মুভেবল প্রপার্টি গুলোর কোনো রকম রেজিস্ট্রেশন দরকার নেই। এটা জেনারেল কথাবার্তা। আনরেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট ট্রান্সফারিং মুভেবল প্রপার্টি ইজ এ লিগালি ইনএক্টিভ এন্ড ডাজ নট কনভে ভ্যালিড টাইটেল অফ রাইটস। এটা খুব সুন্দর কথা। দেখো, তুমি যদি কোনো একটা ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করতে চাও এবং সেটা তুমি রেজিস্টার করোনি বা রেজিস্টার করাচ্ছ না, তাহলে সেটা লিগালি আইনত কোনোভাবে ইফেক্টিভ হবে না এবং ডাজ নট কনভে ভ্যালিড টাইটেল অফ রাইটস। ধরো তোমার কাছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা প্রপার্টি আছে, খুব ভালো কথা। এটা কি হয়েছে, তোমার পাড়ায় এক ভদ্রলোক ছিল, যে ভদ্রলোক হচ্ছে কি কোনোদিন বিয়ে শাদী করেনি, পরের লোকটা পটক তুলে গেছে, তুমি সেই জায়গাটা দখল করে বসে আছো। এখন এটা তুমি ট্রান্সফার করতে চাইছো, জায়গাটা এখন বাজারের সামনে আছে, 2 কোটি 4 কোটি টাকা দাম। খুব ভালো কথা, ইমুভেবল প্রপার্টি। এইবার কেন তুমি এটা ট্রান্সফার করতে পারবে না, বা এটা কেন ইনএফেক্টিভ হবে, বা কেন এটা কনভে করতে পারবে না, ডাজ নট কনভে ভ্যালিড টাইটেল। কনভেন্স মানে সবসময় মাথায় রাখবে, কনভেন্স মানে হচ্ছে গিয়ে এই দেখবে যখন কেউ রেজিস্ট্রেশন করে প্রপার্টি রেজিস্ট্রেশন, সেখানে একটা হয় যে বলবো প্রপার্টি অফ কনভেন্স, মানে কনভেন্স মিনস হচ্ছে গিয়ে ট্রান্সফার করা, সোজা বাংলায় হস্তান্তর করা। ওকে, তাহলে কি আছে, ইমুভেবল প্রপার্টি যেটা তুমি ট্রান্সফার করতে চাইছো সেটা যদি আনরেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে থাকে, মানে রেজিস্টার করা না থাকে, তাহলে সেটা লিগালি ইনএফেক্টেড বা হচ্ছে সেটা ভ্যালিড টাইটেল বা রাইটস তুমি কনভে করতে পারবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবার চলে আসো খুব ভালো একটা পয়েন্ট, জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন এন্ড কেস ল। এটা কি জিনিস, একটা হচ্ছে শান্তিবাই ভার্সেস হচ্ছে কি স্টেট অফ বোম্বে ভার্সেস একটা মানে একটা কেস হয়েছিল মানে মাদ্রাস কোর্টে। এখানে কি হয়েছিল, সুপ্রিম কোর্টের এই কেসটায়, যে এই শান্তিবাই একজন ব্যক্তি ছিলেন, এস ফর শান্তিবাই। এনার একজন হাজবেন্ড ছিলেন, তার নাম আমি ধরে নিলাম এইচ। খুব ভালো কথা। এনার হাজবেন্ড যে মানে স্বামী ছিল, সে এক জমিদার ছিল না আগে, মানে এটা স্বাধীনতার আগে 1956 এর কেস আর কি, মানে তার আগে তো জমিদার ছিল আর কি। তো এই যে এইচ মানে এই যে জমিদার বাবু, এনার ধরো অনেক হেক্টর জায়গা জমি ছিল। এবার এনার মোটামুটি কত যেন 12.5 বিঘার মতো এরকম কিছু একটা জায়গা, বা 12.5 হেক্টর মতো একটা জায়গা। কি করছে, এনাকে 12 বছর না যেন 14 বছরের জন্য হচ্ছে গিয়ে তোমার দিয়েছে, যে হচ্ছে গিয়ে ওনার ওয়াইফকে দিয়েছে, রাইটস দিয়েছে, যে হচ্ছে তুমি এটাকে আমার যে এত বড় একটা ল্যান্ড আছে এই যে 12-14 বিঘা, তুমি এটা 14.5 বছর না যেন 12.5 বছরের জন্য তুমি এটাকে অ্যাক্সেস করো, তুমি এটাকে এখান থেকে যা যা হবে তুমি সব হচ্ছে কি খাও। এবার দেখো সুপ্রিম কোর্ট এক্সামাইন করছে গ্র্যান্ট অফ কনফাইন দ্য রাইট টু, মানে তাকে বলেছে তুমি এখান থেকে যা যা কাজ মানে পাবে। ওখানে বন জঙ্গল এলাকা ছিল, তো বুঝতে পারলে, তো জমিদার তার অনেক ফল গাছ ছিল, তুমি গাছ কাটো, তুমি যাই করো, কালেক্ট করো ফরেস্ট। এইবার কি করেছে, তারপরে ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে হচ্ছে গিয়ে জমিদারি ব্যবস্থা হটে যায়, সরকার বিভিন্ন জমি ভেস্ট করে দেয়, মানে তারা যেটা দখলে নেয় বা হচ্ছে সেটা দখল করতে শুরু করে বা গরিব মানুষকে দিতে শুরু করে, যেগুলো ল্যান্ড রিফর্মস অ্যাক্ট গুলো ধীরে ধীরে আসতে শুরু করে আমাদের ইন্ডিয়ায়। স্বাধীনতার পরে জমিদারি ব্যবস্থা খতম হয়। এইবার যখন হচ্ছে, এবার ফরেস্ট ডিপার্টমেন্ট কি করেছে, এই ভদ্রমহিলা জমি আস্তে আস্তে দখল করা শুরু। এইবার এই ভদ্রমহিলা কি করেছে, চলে গেছে কোর্টে। এবার দ্য কোর্ট ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যান্ডিং টিম্বার অ্যাজ এ মুভেবল, বাট এবার দেখো ভালো করে বোঝো, এখানে একটা জিনিস কোশ্চেন হচ্ছে যে, ভালো করে বোঝো, এখানে সবার ফার্স্টে যে কোশ্চেনটা উঠেছে যে হচ্ছে কি এই যে প্রপার্টিটা, এটা কি এই প্রপার্টি থেকে তিনি যে জিনিসগুলো অ্যাক্সেস করছেন সেটা কি মুভেবল প্রপার্টি না ইমুভেবল প্রপার্টি। প্রথম কোশ্চেন এটা উঠেছে। তিনি কি করছেন, তাকে কি রাইটস দেওয়া হয়েছিল, গাছ কাটতে পারবে। তার কিসের জন্য, ওই মানে গাছ কেন কাটবে, একটা মানুষ গাছ কেন কাটবে, কিসের পারপাসে কাটবে, তার জ্বালানির জন্য কাটবে, এটা করার তার রাইটস দেওয়া হয়েছে। এবং কালেক্ট করতে পারবে ফরেস্ট থেকে যা যা একটা ফিক্সড পিরিয়ডের জন্য যা যা ফল পাকড়া পাবে বা ফল টল যে সমস্ত ফ্রুটস বাগেরা পাবে, সেগুলো হচ্ছে গিয়ে সে কালেক্ট করবে। এই দুটো রাইটস তাকে তার হাজবেন্ড বা হচ্ছে গিয়ে সেই জমিদার বাবু তাকে দিয়েছিল। তাহলে এখন কোশ্চেন উঠেছে, এই যে এজ ভদ্রমহিলা, ভালো করে বোঝো, এজ ভদ্রমহিলা
যে হচ্ছে এখানে কোশ্চেন এটা নয় যে তার প্রপার্টিটা তার থাকবে কি থাকবে না, এখানে কি নিয়ে কেসটা হয়েছিল? এটা কি মুভেবল প্রপার্টি ওই ভদ্রমহিলাকে যেটা রাইটস দেওয়া হয়েছিল, নাকি ইমুভেবল প্রপার্টি? এটা আগে আনসার করো। মুভেবল। বাকিরা হ্যাঁ, এটা মুভেবল, কারণ গাছ মানে ওখানে যদি লিখে দেয় যে মানে অ্যাডভান্টেজ নেওয়ার কথা প্রপার্টির উপরে, তো এইবার সেটা শোনো, তো এইবার শোনো, এই ভদ্রমহিলা কোর্টে গিয়ে বলছে এটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, উনি আমাকে দিয়েছেন। এইবার ভালো করে বলি, যখন কোশ্চেন করেছে আপনার যে প্রপার্টিটা আপনার কাছে আছে এটা কি রেজিস্টার্ড নাকি এটা আনরেজিস্টার্ড, তখন এটা কিন্তু রেজিস্টার্ড প্রপার্টি ছিল না। এটা রেজিস্টার্ড প্রপার্টি ছিল না, মানে কোর্ট মানে কোনোভাবে রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে রেজিস্টার করা ছিল না। তাহলে উনি যে বলতে চাইছিল যে এই যে প্রপার্টিটা এটা আমার প্রপার্টি, পুরোটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, কিন্তু রেজিস্টার করে দেয়নি। তার জন্য রেজিস্টার করে দেয়নি, এটা একটা কিন্তু হচ্ছে গিয়ে তাহলে আমরা কি বলবো ইমুভেবল প্রপার্টির মধ্যে ধরবো না, আপনার ইমুভেবল প্রপার্টি হিসাবে ধরবো। প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যে রাইটসটা আপনাকে দেওয়া হয়েছে গাছ কাটতে বা হচ্ছে আপনাকে যে ফরেস্ট থেকে যে সমস্ত আপনি ফল পাকড়া পান সেগুলো অ্যাক্সেস করতে, এটা কিসের মধ্যে পাবে? এটা দেখো একটা জিনিস ভালো করে বুঝো। ধরো ফর এক্সাম্পল তোমরা যে বললে এটা কি বললে ওই যে মুভেবল প্রপার্টি, কোন পারপাসে তোমরা মুভেবল প্রপার্টি বললে আমাকে বোঝো। ওই গাছ কাটার, তারপর গাছ কাটা ফল, হ্যাঁ, ওগুলোর ভোগ করার জন্য দিয়েছিল। গাছ কাটা মানে দেখো, গাছ কাটা মানে তুমি গাছের ডালপালা কাটতে দিয়েছে, এখানে তোমার গাছটা পুরো তুলে নিয়ে চলে যেতে মানে পারো। জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, ফল খাওয়ার জন্য হুম, দিয়েছিল। তাইলে ভালো করে বোঝো সেটা কে অ্যাক্সেস করছিল? ওই জমিদার করছিল না ওই ভদ্রমহিলা করছিল? আমরা ভদ্রমহিলা। কি ডেফিনেশন পড়েছিলাম বললাম যে রাইটস ইন্টারেস্ট বেনিফিটস অ্যারাইজিং। ওই ভদ্রমহিলা কেন ওই প্রপার্টিটাকে নিজের ইমুভেবল প্রপার্টি বলছিল? ওই ভদ্রমহিলাটা তো কোর্টে গিয়ে আর্গু করছিল যে ওটা আমার ইমুভেবল প্রপার্টি। তখন কোর্ট কোশ্চেন করেছে যে ওই ভদ্রমহিলা যেটা অ্যাক্সেস করছে সেটা আদৌ ইমুভেবল প্রপার্টি কিনা। ওই ভদ্রমহিলা কিসের পারপাসে বলেছে ইমুভেবল প্রপার্টি? কারণ ওই প্রপার্টি থেকে আমি রাইটস পাচ্ছি, ওই প্রপার্টি থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, এবং ওই প্রপার্টির ল্যান্ড থেকে গাছ থেকে ওই প্রপার্টির মধ্যে যে এতক্ষণ তো বোঝালাম গাছের থেকে ফল ছিঁড়ে খাচ্ছ, ওই ভদ্রমহিলা তো এটা যুক্তি দিচ্ছিল যে আমি ফল ছিঁড়ে খাচ্ছি মানে আমার ওটার মধ্যে হচ্ছে মুভেবল প্রপার্টি। গল্পটা এখনো কিন্তু রেজিস্টার করে দেয়নি তার জন্য। এক্স্যাক্টলি ওটা ওইখানটাই তো ওই ভদ্রমহিলা মানে কেসটাই ডিসাইড করা হচ্ছিল যে ওই প্রপার্টিটা রেজিস্টার ছিল না, ওকে জাস্ট ওই 14.5-15 তুমি খাও না আর কি। রেজিস্টার তো করে দেয়নি, রেজিস্টার করে দেয়নি বলেই তো ওই লজিকটা আর খাটতে পারেনি যে আপনি যে বলছেন ওটা ইমুভেবল প্রপার্টি, ওটা তো ইমুভেবল প্রপার্টি নয়, তাহলে তো রেজিস্টার করা থাকতো প্রথম কথা। উনি লজিক দিচ্ছে হচ্ছে আমি ওটা থেকে ওই যে ল্যান্ডটা থেকে যা যা জিনিস আছে আমি সে সবগুলো অ্যাক্সেস করতে পারছি, অ্যারেজিং আউট যা যা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ওনার যুক্তি ছিল যে এটা ইমুভেবল প্রপার্টি। কোর্ট বললো না এটা প্রপার্টি। কেন মুভেবল প্রপার্টি? কারণ হচ্ছে আপনাকে তো রেজিস্টার নয় এটা, আপনার কাছে তো এটা রেজিস্টার নয়, আপনি জাস্ট ফলটা ছিঁড়ে খাচ্ছেন, ব্যাস হয়ে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? তার মানে রেজিস্টার্ড করে দিলেই ওটা হয়ে যেত হ্যাঁ ইমুভেবল হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার করে দিলে কি হতো, সেই জমিটার তো মালিক সেই ভদ্রমহিলা হয়ে যেত। আর যখন ভদ্রমহিলা হয়ে যেত, নিজের জমি থেকে যখন তুমি কোনো একটা জিনিস ছিঁড়ে খাচ্ছ, সেটা তো বলা হচ্ছে রাইটস তো তুমি নিজের জমির উপরে করতে পারবে। লোকের জমিতে গিয়ে বলবে যে আমাকে একটা রাইটস দিন, সেখান থেকে তো তুমি ঠিক। বেনিফিটস নিতে পারবে না লোকের জমি থেকে, হ্যাঁ কি না? তার মানে যত লিজ নেওয়া হয় লিজ গুলো সব মুভেবল প্রপার্টি। হ্যাঁ, লিজ গুলো কেন? যখন তোমাকে আমি একটা আমার জমিতে ধরো ফর এক্সাম্পল আমার একটা পেয়ারা বাগান আছে, তোমাকে আমি সেটা লিজ দিয়ে দিলাম, তখন মানে ওটার ওনারশিপ তোমার কাছে যাচ্ছে না, কিন্তু রাইট টু অ্যাক্সেস তো তোমার কাছে যাচ্ছে, রাইট টু প্রপার্টি তো তোমার কাছে যাচ্ছে, রাইট টু ইউজ এনজয়মেন্ট তো তোমার কাছে যাচ্ছে, কিন্তু রাইট টু ট্রান্সফার তো তোমার কাছে যাচ্ছে না, রাইট টু ডিস্ট্রয় তো তোমার কাছে যাচ্ছে না, কিন্তু রাইট টু অ্যাক্সেস রাইট টু পজিশন তো তোমার কাছে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লারিফিকেশন আসছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওই বাকিটা মহিলাকে যদি লিজটা যদি রেজিস্টারও করে দিত তাহলে ওটা হ্যাঁ, ইমুভেবল। তাহলে গিয়ে হচ্ছে গিয়ে তখনও সেই ভদ্রমহিলা বলতে পারতো যে এটা ইমুভেবল প্রপার্টি আমার আছে, আমার থাকবে। এখানে ভালো করে বোঝো, এখানে এটার কেস হচ্ছে না যে হাজবেন্ড ওয়াইফের কেস হয়েছে। ভালো সবসময় না এটা ভাববে, তোমরা কি ভাবছো যে ওই জমিটার কে মালিক, কে মালিক, হাজবেন্ড মালিক না ওয়াইফ মালিক? এটা কেন ভাবছো? যারা এটা ভাবছো এটা ভুল ভাবছো। এখানে স্টেট অফ বোম্বাই ভার্সেস শান্তাবাইয়ের কেস হচ্ছে। স্টেট অফ বোম্বাই ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে গেছে যে তারা জমিটা দখল করবে,
আর শান্তাবাই গেছে, আমি ওই জমিটা অ্যাক্সেস করছি, আমি কেন অ্যাক্সেস করতে পারবো না? আমার ইমুভেবল প্রপার্টি। বোঝেনি ব্যাপারটা? এটা কেউ হ্যাঁ স্যার ভাববে না বুঝেছি। যে এইচ এর समझ সাথে गई এইচ समझ হাসব্যান্ড ওয়াইফ এর মামলা হয়েছে, যে হাসব্যান্ড বলছে এটা আমার জমি, ওয়াইফ বলছে এটা আমার জমি। এটা এই মামলায় ডিসাইড হচ্ছে না। এই মামলায় এটা ডিসাইড হচ্ছে যে ওটা ইমুভেবল প্রপার্টি না ওটা মুভেবল প্রপার্টি। এইটা নিয়ে এইটা কেস ল। এই জায়গায় কনসেন্ট্রেট করো। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? তাহলে কি জিনিস, ধরো ফর এক্সাম্পল এখানে কি জিনিস, ওই ভদ্রমহিলাকে তো ওটা লিসেও দেয়নি, তাকে জাস্ট বললো এটা একটা প্রপার্টি, এইচ বললো তুমি এটাকে জাস্ট দেখাশোনা করো আর খাও, যা ওখান থেকে উঠবে। তাহলে তার মানে কি দেখাশোনা করো আর খাও মানেই কি তোমাকে আমি সেটা হচ্ছে গিয়ে রাইটস দিয়ে দিলাম, সে ওনারশিপ দিয়ে দিলাম? দিলাম না। কিন্তু আমি যখন হচ্ছে কি তোমাকে লিজ দেবো সেই প্রপার্টিটা, তার বিনিময়ে তোমাকে আমার কোনো কনসিডারেশন দিতে হবে। লিজ যখন দিচ্ছি তখন তো দুটো জিনিস যাচ্ছে, রাইট টু প্রপার্টি যাচ্ছে, মানে পজিশনে তোমার কাছে যাচ্ছে, রাইট টু ইউজ অ্যান্ড এনজয়মেন্ট তোমার কাছে যাচ্ছে। তখন তুমি সেটাকে, যদি অন্য তৃতীয় ব্যক্তি আসে তার এগেনস্টে মামলা করতে পারো যে হচ্ছে কি এটা আমার প্রপার্টি, কারণ আমি এক্স ওয়াই জেড এর থেকে এটা লিজে নিয়েছি। বুঝতে পারছো না ব্যাপারটা? কিন্তু হ্যাঁ যদি আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিই জমিটা, মানে ফ্রিতে মানে গিফট করে দিলাম না সেটাও নয়, আমি যাকে বললাম তুমি ওটা ইউজ করো, তার মানে কি তখন তুমি সেখান থেকে যা ছিঁড়ে খাচ্ছ বা সেখান থেকে যেই মানে কি বলবো টিম্বার গুলো নিয়ে যাচ্ছ, সেগুলো তো একটা মুভেবল প্রপার্টি হিসাবে ধরতে হবে। আমি তো ওনারশিপটা তোমাকে দিই। ওই ভদ্রমহিলাকে ওনার হাজবেন্ড তো শুধুমাত্র যে ওটা ইউজ করতে দিয়েছে, থোড়ি না হচ্ছে কি ওটা রেজিস্টার করে দিয়েছে। কিন্তু যদি লিজে দেয় তখন তো রেজিস্টার করে দিই। বোঝা গেল? ওকে। বাকিদের हाँ হ্যাঁ सर স্যার বোঝা গেছে। এই হ্যাঁ কেসটা হচ্ছে এটাই, এই কেসটাই সবসময় না একটা ফ্যাক্ট দেখবে যে কেসটা কিসের উপরে হচ্ছে। আমি শিওর যে তোমরা দুই একজন ভাবছিলে যে হাজবেন্ডের জমি না হচ্ছে ওয়াইফের জমি, এটা দুই একজনের মাথায় ঢুকেছিল। আচ্ছা, এইবার সেকেন্ড এখানে এই কেসটাও সেম, ফাতিমা ভার্সেস হচ্ছে অরফান বেগমের কেস, একই জিনিস একটু দেখে নিও এটা। আর আচ্ছা, এইবার চলে আসো, হ্যাঁ এটা একটা খুব সুন্দর কেস, ডানকান ইন্ডাস্ট্রিজ ভার্সেস হচ্ছে কি স্টেট অফ অন। দিস কেস laid down degree of annexation. Degree of annexation হচ্ছে কি how firmly the object is attached. এখন একটা মুভেবল প্রপার্টি আরেকটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি দেখার ক্ষেত্রে আরেকটা জিনিস বলবে যে হচ্ছে গিয়ে তোমার অ্যানেক্সেশন, সেটা অ্যানেক্সেশনটা কি ছিল বা অ্যানেক্সেশনটা যে তুমি করেছো তার অবজেক্টটা কি ছিল। দেখো ওয়েদার অ্যাটাচমেন্ট ইজ ইন্টেন্ট টু বি পার্মানেন্ট, মানে ধরো ফর এক্সাম্পল আমি কি করতে চাইলাম, একটা হয় না যে হচ্ছে গিয়ে তুমি কখনো মেলায় গেছো তোমরা, খুব ভালো কথা মেলায় গেছো, এইবার মেলায় অনেক ছোট ছোট ঘর বসানো হয় বা দোকান বসানো হয়, ওটা কাইন্ড অফ মানে রুম টুম বলতে পারো, ঘর টর হাউস বলতে পারো, হ্যাঁ কি না? বা রাস্তার ধারে বা হচ্ছে কি তুমি ধরে নাও একটা জিনিস, রেলের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে অনেক মানুষরা হচ্ছে ঘর বাড়ি করে থাকে। এইবার সেটা কি, সেটা অবভিয়াসলি হচ্ছে গিয়ে তারা তারা তাদের ইন্টেনশন কিন্তু সেটা পার্মানেন্ট। কিন্তু একটা জিনিস দেখো সেটার কিন্তু তাদের কোনো রকম ভাবে টাইটেল নেই বা তাদের কোনো রকম ভাবে হচ্ছে রাইটস নেই, কিন্তু তারা হচ্ছে ইলিগালি সেখানে অকুপাই করে রেখেছে। খুব ভালো কথা। এইবার একটা জিনিস দেখতে হবে মুভেবল ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে, ওয়েদার দ্য অ্যাটাচমেন্ট ইজ ইন্টেন্ড টু বি পার্মানেন্ট, এটা দেখাটা খুব দরকার যে সেইটা যে অ্যাটাচড হচ্ছে। ধরো ফর এক্সাম্পল এখানে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে ইন্ডাস্ট্রি যদি আমরা কোথাও বসাই, ভালো করে বোঝো, ইন্ডাস্ট্রি কি এই জন্য বসানো হয় আজকে ওয়েস্ট বেঙ্গলে বসিয়েছি কালকে সেটা তুলে নিয়ে গিয়ে ওড়িশায় নিয়ে যাবো? হ্যালো? না তাহলে একটা যখন মেশিনারি জিনিস বসানো হয় বা একটা ইন্ডাস্ট্রি ফর্ম করা হয়, সেটা কি জন্য করা হয়? একটা লং টার্ম ইউজের জন্য করা হয় কিনা? হ্যাঁ তাহলে যে সমস্ত মেশিনারি ফিক্সড করা হয় ফর এ লং টার্ম ইউজ ওয়াজ ক্লাসিফাইড অ্যাজ এ ইমুভেবল প্রপার্টি, এটা এই কেসে ধরা হয়েছে। এবার ধরো ফর এক্সাম্পল তুমি বললে একটা মেলা মেলা বসেছে, ঠিক আছে, এবার মেলা বসেছে সেখানে একটা কি করেছে, ধরে না হচ্ছে গিয়ে বলে একটা ধরো বলে ওই যে মেলায় নগর দোলনা টোলনা আছে ওই সমস্ত, ওরা ধরো ওটা একটা আমি মেশিনারি হিসাবে ধরছি, ঠিক আছে। এবার সেই লোক যদি সেখানে বলে যে আমার ইন্টেনশন হচ্ছে গিয়ে এখানে পার্মানেন্টলি বসে থাকা, তাহলে আমাকে এটা সরানো যাবে না, এটা আমারই মোবাইল, এই জায়গাটা আমি বসেছি, তা বললে হবে? কারণ ওটা তো সে লং টার্ম ইউজের জন্য ক্লাসিফাই করেনি, ওটা তো মুভেবল প্রপার্টির মধ্যে পড়বে। কিন্তু যেটা ফিক্সড, যেটা হচ্ছে গিয়ে তার অ্যানেক্সেশনটা অবজেক্টটা ঠিক আছে, তাহলে সেইটার ক্ষেত্রে মেশিনারি জিনিস যদি লং টার্ম ইউজে, সেটাও একটা মুভেবল প্রপার্টির মধ্যে ধরবে, এটা এখানে বলা হয়েছিল। তো এইটা হচ্ছে এই পিডিএফটার মুভেবল আর ইমুভেবল প্রপার্টি, এই পিডিএফটা বোঝা গেল?
হ্যাঁ স্যার। हाँ सर। আচ্ছা, এইবার চলে আসো। এইবার আসবে হচ্ছে ডিফাইন, দেখো সেকশন 5 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, মিনিং এন্ড স্কোপ অফ ট্রান্সফার অফ প্রপার্টি। এবার দেখো এখানে স্ট্যাটুটরি একটা ডেফিনেশন দিয়েছে। এটা এতক্ষণ যা বুঝেছি তার মধ্যে এখানে তোমাদের মোটামুটি মানে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে দিয়েছে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি ডেফিনেশনটা কি। জাস্ট সিম্পলি যে অ্যান অ্যাক্ট বাই হুইচ এ লিভিং পারসন কনভেস এ প্রপার্টি। এখানে লিভিং পারসনটা খুব দরকার, দেখবে ভালো করে বুঝবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শুধুমাত্র লিভিং পারসন নিয়ে ডিল করে, কোনো মৃত ব্যক্তি নিয়ে বা কোনো মানে কাল্পনিক ব্যক্তি এই সমস্ত জিনিস নিয়ে লিভিং পারসন। এবার লিভিং পারসনের মধ্যে কনভেসে প্রপার্টি, কনভে মানে কি বললাম, ট্রান্সফার করা। শুধুমাত্র লিভিং পারসনের মধ্যে প্রপার্টি ট্রান্সফার করা যায়। ইন দ্য প্রেজেন্ট অর ইন ফিউচার, বর্তমানে বা ফিউচারে, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে এখন রেজিস্ট্রেশন করে দিতে পারি যে হচ্ছে 3 মাস পরে আমার প্রপার্টিটা তোমার হয়ে যাবে, হতে পারে। এটাও ট্রান্সফার হতে পারে, প্রেজেন্টে হতে পারে। আজকে তোমাকে লিখে দিলাম, কালকে থেকে তুমি পজিশনে নিয়ে নিলে ভোক্তা কর। ওয়ান অর অ্যানাদার মোর লিভিং পারসন, এরকম হতে পারে। এখানে কয়েকটা জিনিস, এ হচ্ছে একটা ব্যক্তি, এ তার প্রপার্টি বি আর সি কেও দিতে পারে, এটাও হতে পারে। এ আবার এর ব্যক্তি শুধুমাত্র এক্স কে প্রপার্টি দিতে পারে, এটাও একটা হতে পারে। কি বলছে, টু ওয়ান অর মোর দেন ওয়ান হচ্ছে আদার লিভিং পারসন, খুব ভালো কথা। অর টু হিমসেলফ, একজন ব্যক্তি হিমসেলফ মানে সে নিজেকে কিভাবে প্রপার্টি দেবে, এটার এক্সাম্পলটা দেয়। এ হচ্ছে একটা ব্যক্তি, কি হচ্ছে এক্স ওয়াই জেড, মানে এটা ধরে না হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে একটা কোম্পানির নাম। কি বললাম, এখানে এক্স ওয়াই জেড হচ্ছে একটা কোম্পানির নাম। এই এক্স ওয়াই জেড কোম্পানির ডাইরেক্টর কে, এক্স ওয়াই জেড কোম্পানির ডাইরেক্টর হচ্ছে এ। এইবার এক্স ওয়াই জেড কোম্পানি, এটা কি কোনো লিভিং পার্সনের মধ্যে তুমি ধরবে কি ধরবে না? হ্যাঁ, ধরবো ধরবো। বাকিরা? हाँ सर। হ্যাঁ। হ্যাঁ, এটা তো একটা কোম্পানি, এটাও একটা লিগ্যাল পার্সোনালিটি, এটাকেও তোমাকে লিভিং পার্সনের মধ্যে ধরতে হবে। এবার ধরো এই যে এ নামক, ধরো এটা একটা জায়গার নাম, ধরো এই প্রপার্টিটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড কোম্পানি, আর তার ডাইরেক্টর কে, তার ডাইরেক্টর হচ্ছে গিয়ে এ। এবার এক্স ওয়াই জেড কোম্পানির থেকে এ চাইলে এই যে প্রপার্টিটা আছে, এই যে যেই প্রপার্টিটা দেখছো, এটা নিজের কাছে ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে গিয়ে হিমসেলফ, টু হিমসেলফ। আর কি হতে পারে, অ্যান্ড ওয়ান অর মোর আদার লিভিং পারসন, এটাও এক বা একের বেশি লোকের কাছেও প্রপার্টি ট্রান্সফার করা যায়। এটাই হচ্ছে কি ট্রান্সফার অফ প্রপার্টি। এটা কোন আর কোন ডেফিনেশন সেম হচ্ছে, দ্য এসেন্স অফ ট্রান্সফার আন্ডার দিস অ্যাক্ট কনভেন্স অফ প্রপার্টি বিটুইন লিভিং পারসন, যেটাকে আমরা ল্যাটিন টার্মসে ইন্টারভিউজ বলা হয়। শুধুমাত্র লিভিং পারসনের মধ্যে কি করছে, হ্যাজ বিন এক্সটেন্ডেড মিনিং আন্ডার দ্য অ্যাক্ট। যেমন নিউট্রাল পারসন হতে পারে, ন্যাচারাল পারসন, আমরা যাদেরকে দেখি ন্যাচারাল, আমি তুমি প্রত্যেকটা মানুষ। কোম্পানিজ হতে পারে, খুব ভালো কথা। অ্যাসোসিয়েশনের মধ্যে কি, ধরো বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এগুলো এক একটা কিন্তু অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে, খুব ভালো কথা। এনজিওস গুলো, এগুলো এক একটা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে, এদেরও নিজস্ব প্রপার্টি আছে। তোমরা দেখবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, ডিফারেন্ট হেডকোয়ার্টার থাকে না। যদি তুমি ন্যাশনাল পার্টিগুলো, বিজেপি, তারপরে কংগ্রেস, এই সমস্ত ন্যাশনাল পার্টিগুলো না, এদের প্রত্যেকটা হেড অফিস মানে প্রত্যেকটা ব্রাঞ্চ আছে, তাদের প্রত্যেকটা স্টেটে অফিস আছে। এগুলো তো তাদের ইমুভেবল প্রপার্টি। ওটা কার নামে আছে, থরি না রাহুল গান্ধীর নামে আছে, থরি না মোদির নামে আছে, এটা তাদের অ্যাসোসিয়েশনের নামে আছে, তাদের পলিটিক্যাল পার্টির নামে। এবার তাদের যদি বলে যে হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে প্রদেশ কংগ্রেস কমিটির যে লেনিন সরণিতে অফিসটা আছে, এটা যদি রাহুল গান্ধী বলে যে আমি ট্রান্সফার করে নেবো, যদি ওদের পার্টি অনুমতি দেয়, ট্রান্সফার করে নিতে পারে, তাহলে ওটা হবে হচ্ছে গিয়ে অটো হিমসেলফ, করা যায় এটা। আবার সে চাইলে তার নিজের কোনো উল্টোটাও ঠিক ভাইস ভার্সা, যে তার নিজের কোনো প্রপার্টি আছে দিল্লিতে, সেটা চাইলে ওয়েস্ট বেঙ্গল যে হচ্ছে গিয়ে তোমার ইসে আছে, কি বলে প্রদেশ কংগ্রেসের বা কংগ্রেসের যে অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে সে দান করতে পারে, তাদেরকে সে ট্রান্সফার করতে পারে, তাদের কাছে সে বিক্রি করতে পারে। এটা পসিবল। এটাও কিন্তু একটা লিভিং পার্সন মতো। অথবা কোনো বডিজ অফ ইন্ডিভিজুয়াল, কয়েকটা মানুষ মিলে, একটা ইন্ডিভিজুয়াল মিলে হচ্ছে একটা বডিজ তৈরি করেছে, তাদের ক্ষেত্রেও ওটা লিভিং পার্সন হিসাবে ধরা হবে। কোনো ইনকর্পোরেট বা কর্পোরেট এন্টাইটেলস ধরা হবে, পার্টনারশিপ ফার্মস ধরে নাও, আদার জাস্টিস জুরিস্টিক্স পার্সন, এগুলো সবগুলো কিন্তু একটা হচ্ছে গিয়ে আমরা কিসের মধ্যে ধরবো, এগুলো হচ্ছে লিভিং পার্সনের মধ্যে। বোঝা যাচ্ছে? हाँ सर। ওকে। এইবার সেকেন্ড হচ্ছে কি ইন্টারভিউজ ট্রান্সফার। ইন্টারভিউজ কথাটার মানেই হচ্ছে লিভিং পার্সন। The Transfer of Property Act applies only to the transfer between শুধুমাত্র living person. Consequently,
ট্রান্সফার অফ টেকিং এফেক্ট আফটার দ্য ডেথ অফ পারসন সাচ এজ দ্য উইল অর ইনহেরিটেন্স ডো নট ফল অন দ্য স্কোপ। ভালো করে বোঝো, এটা বারবার বলছি, এটা পুরো অ্যাক্টে তোমার কাজে লাগবে। শুধুমাত্র লিভিং পার্সনের মধ্যে হয়, যেমন যদি হয় যে কারো ধরো ফর এক্সাম্পল কেউ একটা উইল লিখে দিল যে এক্স কি করলো, এক্স হচ্ছে গিয়ে বি এর নামে একটা উইল লিখে দিল। তাহলে বললো উইল কখন কার্যকর হবে, কখন এফেক্টে আসবে, যখন এক্স মারা যাবে তারপরে। যতদিন বেঁচে থাকবে ততদিন তো উইল এফেক্টে আসবে না। তাহলে সেটা কিন্তু একটা আন্ডারে আসবে না, সেটা সাকসেশন একটা আন্ডারে চলে যাবে। তারপর ইনহেরিটেন্স, এ বি হচ্ছে একটা বাবা, সে যখন মারা যাবে তখন তো তার ছেলে মেয়েরা হচ্ছে প্রপার্টি পাবে। যতদিন বেঁচে আছে এটা একটা জিনিস। এই যে এ, ভালো করে বলছো, এ কি হলো, এ হচ্ছে গিয়ে একটা ব্যক্তি, ঠিক আছে। এবার সরি, এ হচ্ছে বিয়ের ছেলে। এবার বিয়ের ধরো 10 বিঘা জমি আছে। এইবার কি করেছে, বিয়ে ধরে না হচ্ছে একটা এমন অসুখ ধরা পড়েছে বা এমন একটা কোনো ডিজিজ হয়েছে যে সে মারা যাবে, ডাক্তার বলে দিয়েছে 30 দিনের মধ্যে মারা যাবে। এবার এ কি ভাবছে যে আমি যেহেতু বি যেহেতু আমার বাবা, ঠিক আছে, তাহলে বাবার প্রপার্টি গুলো চলো এই এখন একটু সুযোগ এসছে, সি কে ট্রান্সফার করে দিতে পারবে না। কারণ এ কি করছে, যতক্ষণ না পর্যন্ত বি মারা যাবে ততক্ষণ পর্যন্ত এ তার প্রপার্টি ট্রান্সফার করতে পারবে না। বি মারা যাওয়ার পরে তারপরে গিয়ে তার কাছে সেই প্রপার্টি এটা আসবে, তারপরে পারবে। তাহলে সি এর কি করা উচিত, এর এই যে প্রপার্টি, এই যে প্রপার্টিটা কার নামে আছে বা টাইটেলটা কার আছে সেগুলো চেক করা উচিত। প্রপার্টিটা কার পজিশন আছে, এমনও তো হতে পারে বি মারা যাওয়ার আগে কাউকে তার প্রপার্টি গুলো উইল করে দিল বা কারো কাছে বিক্রি করে দিল, সেল করে দিল, এটাও তো হতে পারে। তাহলে এটাও কিন্তু দেখতে হবে। এইবার ধরো ফর এক্সাম্পল যদি এরকম কন্ডিশন থাকে এ আর সি এর মধ্যে, যে বি এর বাবা যখন মারা যাবে তার প্রপার্টি যদি তখন যদি এ পায়, হ্যাঁ, তখন যদি তাকে যদি কন্ডিশনস কন্ট্রাক্টে লেখা থাকে তখন তাকে সেল করতে হবে, তখন তাকে ট্রান্সফার করতে হবে। এটা সিকে দেখে নিতে হবে। এটা হচ্ছে একটা বি ব্যাপার। হ্যাঁ, বিয়ের মৃত্যুর আগে যদি একে ট্রান্সফার করে মানে দলিলটা রেজিস্টার করে দেয় তাহলে তো পাবে সিকে দিতে। হ্যাঁ, সেটা তার নামে তো আসতে হবে, কিন্তু বাবার নামে যে সমস্ত প্রপার্টি আছে, হ্যাঁ, সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি বাবা মানে পার্টিশনটা কখন হবে, অবভিয়াসলি বাবা মারা যাওয়ার পর। তার আগে যদি একে ওই দলিলটা করে দেয়, দিয়ে দেয় সেটা তো গিফট করে, তাহলে হবে। সেটা তো গিফট করে। যখন তোমার বাবা তোমাকে কোনো প্রপার্টি গিফট করে দিচ্ছে তখন তো সেটা তোমার নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার তোমার নামে যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে তখন তুমি কি প্রপার্টি সেল করে দেবে, ফ্রিতে দিয়ে দেবে, সরকারকে দিয়ে দেবে, কাকে করবে, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, কিন্তু বাবা যতদিন জীবিত থাকবে ততদিন তো পার্টিশন হবে না। আচ্ছা, না, না, হবে না, হবে না। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি সাস ট্রান্সফার এর গভর্ন এন্ড সাকসেশন লস, এটা তো বললাম। অপারেশন অফ লস, অপারেশন অফ ল আর কিছুই না, যখন ওই ব্যক্তি মারা যাবে তারপরে এটা হচ্ছে নট ভলেন্টারি ট্রান্সফার আন্ডার দ্য টিপি অ্যাক্ট। এবার হচ্ছে কি প্রেজেন্ট এন্ড ফিউচার কানেক্টস, মানে বর্তমানে ট্রান্সফার করা আর ভবিষ্যতে ট্রান্সফার করা। সেকশন 5 allows us to operate in present where ownership is immediately connected। মানে ধরো ফর এক্সাম্পল আজকে রেজিস্ট্রেশন হল, কালকে ওনারশিপ তোমার কাছে চলে গেল, এই বিয়ের কাছে প্রপার্টি চলে গেল। ইন ফিউচার where the transfer takes effect at future date provided after property already exists is owned by the transferor at the time of transfer। মানে কি, ধরো ফর এক্সাম্পল ফিউচার ট্রান্সফার হচ্ছে যে হচ্ছে গিয়ে 10 তারিখ থেকে, আজকে ধরো মাসের হচ্ছে 23 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে এই প্রপার্টিটা তোমার কাছে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে কি নেয়ার ফিউচারে মানে এফেক্ট হবে। এটা মেইনলি হচ্ছে কি আমরা ফিউচারে একটা ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে ফিউচার কনভেন্স বলা হয় এগুলোকে। যতদিন পর্যন্ত, তাহলে দুটো জিনিস, যতদিন পর্যন্ত ট্রান্সফার না হচ্ছে ততদিন পর্যন্ত ট্রান্সফারের কাছে থাকছে। একটা হচ্ছে ট্রান্সফারার আর একটা হচ্ছে ট্রান্সফারি। তাই ট্রান্সফারি যাকে ট্রান্সফার করা হচ্ছে তার কাছে। এটাই। আবার দ্য ফিউচার প্রপার্টি ইটসেলফ ক্যান নট ট্রান্সফার। ফিউচার প্রপার্টি ট্রান্সফার মানে নিজে নিজে ট্রান্সফার হবে না। এই পার্সন ক্যান নট কনভে ওনারশিপ ওভার প্রপার্টি হুইচ হি ডাজ নট প্রেজেন্টলি ওন। তার মানে কি, ভালো করে বুঝো। ধরো ফর এক্সাম্পল এ বি কে প্রপার্টি বললো যে 10 তারিখের পর থেকে যাবে, এবার বি কি 10 তারিখের আগে এসে কোনোভাবে ওনারশিপ ক্লেম করতে পারবে না। At base, such an arrangement amounts the contract or promise transfer in future। তো সেখানেই লেখা থাকবে কন্ট্রাক্ট বা ট্রান্সফারে, সব লেখা থাকবে। আচ্ছা, এইবার ধরো আচ্ছা, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ
আচ্ছা, এইবার দেখো নেক্সট বলছে ট্রানজাকশন নট অ্যামাউন্ট টু ট্রান্সফার আন্ডার সেকশন 5। কোন কোন ট্রানজাকশন গুলোকে তুমি ট্রান্সফার হিসাবে ধরবে না, তার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সবার ফার্স্টে হচ্ছে ক্রিয়েশন অফ চার্জ অর মর্গেজ। ধরো ফর এক্সাম্পল তুমি কাউকে মর্গেজ করছো, সেটা কিন্তু ট্রান্সফারের মধ্যে আসছে না। তুমি কাউকে লিজে দিচ্ছ, সেটা কিন্তু ট্রান্সফারের মধ্যে আসছে না, এগুলো আসবে না। অনলি ক্রিয়েটস অ্যান এনকামরেন্স অর সিকিউরিটি ইন্টারেস্ট ওনারশিপ ইজ নট কনভেড। এবং হচ্ছে রিলিঙ্কুইজড অর অ্যাবন্ডেন্ট অফ রাইটস। আর তারপরে হচ্ছে কি সারেন্ডার অফ রাইটস উইদাউট ট্রান্সফার অ্যানাদার পারসন অপারেশন অফ ল। অপারেশন অফ ল ধরো ফর এক্সাম্পল এটাও কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টির মধ্যে আসবে না। ওকে, এগুলো মেইনলি হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টির মধ্যে আসবে না। জুডিশিয়াল এটা একটা জিনিস দেখো, রেকগনিশন অফ প্রি এক্সিস্টিং রাইটস। ধরো এটা কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম, এর একটা প্রপার্টি আছে, বি এর পজিশনে চলে গেছে। এ কি করেছে, বি এর এগেইনস্টে হচ্ছে গিয়ে তোমার মামলা করেছে। ধরে নাও হচ্ছে মনে মনে তুমি ধরে নাও হচ্ছে এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে গিয়ে এরই, মানে অরিজিনালি এর। বি ধরো পজিশনে নিয়েছে ফোর্সফুলি হোক যেভাবে হোক, পরবর্তীকালে কোর্ট অর্ডার করছে যে হ্যাঁ এই সত্যি যে এই প্রপার্টিটা আছে এটা হচ্ছে এর। তাহলে এটাকেও কিন্তু কোনোভাবে এই যে ধরো ধরলাম 2 বছর 1 বছর ওটাকে পজিশনে রেখেছে, সেটাকেও কিন্তু কোনোভাবে ট্রান্সফার ধরা হবে না, এগুলো ট্রান্সফারের মধ্যে আসবে না। তারপরে কি দিচ্ছে, তারপরে হচ্ছে রিলিঙ্কুইজড। এবার ধরো ফর এক্সাম্পল ওই যে কিছুক্ষণ আগে ইসমেন্টের ব্যাপারটা বললাম, ওটাও কিন্তু কোনোভাবে ট্রান্সফারের মধ্যে ধরা হবে না, ওটা ইসমেন্ট হিসাবে ধরা হবে, এগুলো কোনোভাবে ট্রান্সফারের মধ্যে আসে না। এবার নেক্সট আরেকটা জিনিস আছে, এইবার হচ্ছে কি সেকশন 3 ট্রান্সফার অফ প্রপার্টি। কোন কোন প্রপার্টি গুলোকে হচ্ছে মেইনলি, ধরো এটা মেইনলি যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি পয়েন্টে লেখা আছে বা আমাদের আর্টিকেলে লেখা সেকশনে লেখা আছে হচ্ছে কি কোন কোন প্রপার্টি আমরা ট্রান্সফার করতে পারবো, মানে হচ্ছে হোয়াট মে বি ট্রান্সফার। আর মেইনলি আমাদেরকে যেটা এলাবোরেট করেছে সেটা হচ্ছে কোনগুলো আমরা ট্রান্সফার করতে পারবো না। তার মানে কোনগুলো ট্রান্সফার করতে পারবো না মানে কোনগুলো আমরা তার বাইরে যতগুলো আছে সবগুলো আমরা ট্রান্সফার করতে পারবো। ওই যে কিছুক্ষণ আগে আমরা শুধুমাত্র ইমুভেবল প্রপার্টির ডেফিনেশন গুলো দেখেছি, তার মানে তার বাইরে যতগুলো আছে সবগুলো হচ্ছে movable। এবার দেখো, যদি সবার ফার্স্টে বলছি অ্যাজ এ জেনারেল প্রিন্সিপাল এভরি কাইন্ড অফ প্রপার্টি ইজ ট্রান্সফার। প্রত্যেকটা কাইন্ডের যতগুলো প্রপার্টি আছে সব ট্রান্সফারেড, এক্সেপ্ট দো স্পেশালি প্রহিবিটেড আন্ডার সেকশন 6। সেকশন 6 এ বলে দিয়েছে যে এই প্রপার্টি গুলো তুমি ট্রান্সফার করতে পারবে না। পার্সোনালি অফ নেচার অফ রাইটস স্ট্যাটুটরি রেস্ট্রিকশন কিছু আছে। এবার দেখো দ্য সেকশন ইজ বেসড অন দা দেখো সবার ফার্স্টে আমাদেরকে দেখতে হবে একটা ল্যাটিন টার্ম, সেটা হচ্ছে কি রিমো ডেট কোড নন হেভি। নো ওয়ান ক্যান ট্রান্সফার এ বেটার টাইটেল দ্যান সেলফ পজিশন। Thus, a person can transfer only existing। ধরো ফর এক্সাম্পল কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম এক্সিস্টিং মানে হচ্ছে গিয়ে যেটা লিভিং পার্সন, লিগালি ট্রান্সফারেবল রাইটস নট মেড এক্সেপশন, প্রিভিলেজ, এগুলো গল্প দেওয়া আছে। মেইনলি সবার ফার্স্টে হচ্ছে গিয়ে আচ্ছা মেয়ের পসিবিলিটি অফ অ্যাকোয়ারিং প্রপার্টি, এটা হচ্ছে নর্মাল পয়েন্ট। ধরো এই হ্যাঁ এই যে একটা হচ্ছে কি সবার ফার্স্টে হচ্ছে পসিবিলিটি অফ অ্যাকোয়ারিং প্রপার্টি। ধরো কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমি একটু কালার চেঞ্জ করছি। দেখো এগুলো কিন্তু ট্রান্সফার করা যাবে না। হচ্ছে গিয়ে একটা ব্যক্তি, তার ধরো হচ্ছে গিয়ে 3টে ছেলে আছে বা 2টো ছেলে আছে, বি আর সি হচ্ছে তার ছেলে। এইবার আমি কিছুক্ষণ আগে কি বললাম, ধরো এমন একটা ডিজিজে ভুগছে যে ডাক্তার বলে দিয়েছে তা উইদিন 1 মান্থের মধ্যে পটল তুলবে। এইবার তাহলে বি আর সি কি ভাবছে, তাদের কি পসিবিলিটি রয়েছে, তারা কি ভেবে চলছে। যে ওই আমরা যে পাবো ওটা অন্য কাউকে সেল করে Exactly. দিই। না না না, তাদের এটাই পসিবিলিটি যে এর নামে যতগুলো প্রপার্টি আছে সেগুলো তারা পাবে 50-50 হ্যাঁ। 50-50 হোক, যেভাবে পার্টিশন হবে সেইভাবে তারা পাবে। তাহলে তাদের যে পসিবিলিটি, তারা এটা মাথায় নিয়ে চলছে তারা পাবে। তাহলে এই যে পসিবিলিটি অফ অ্যাকোয়ারিং প্রপার্টি, তাদের মেন্টালিটি যে আমরা এটা পেতে পারি বা পাবো। এবার তার বাবা যদি হচ্ছে সেই প্রপার্টি কাউকে উইল করে দেয়, তার বাবা যদি জীবিত 30 দিনের মধ্যে কাউকে বিক্রি করে দেয়, তাহলে সেটা তো বা কাউকে চ্যারিটিকে দান করুক, তাহলে কি এই প্রপার্টিও কিন্তু কোনোভাবে তুমি ট্রান্সফার করতে পারবে না। যেটা মেয়ার পসিবিলিটি রয়েছে অফ অ্যাকোয়ারিং প্রপার্টি। কোন একটা প্রপার্টিকে দখল করবে বলে তোমার পসিবিলিটি আছে বা তোমার হাতে আসবে বলে তোমার পসিবিলিটি আছে, সেটাকে ট্রান্সফার করা যাবে। এটা একটা পয়েন্ট, এরকম কয়েকটা পয়েন্ট আমি বলছি, তার বাইরে যতগুলো থাকবে সবগুলো তুমি ট্রান্সফার করতে পারবে। এই পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, সেকেন্ড হচ্ছে রাইট অফ রিএন্ট্রি অন ব্রিচ অফ কন্ডিশন সাবসিকুয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, ধরো ফর এক্সাম্পল কোন একটা লোককে তুমি হচ্ছে প্রপার্টি লিজে দিয়েছো, খুব ভালো কথা, 5 বছর 10 বছর লিজে দিয়েছো। এইবার সেই লিজে তুমি লিখে দিয়েছো আমার প্রপার্টির যদি কোনোভাবে ডিস্ট্রয়
আমার প্রপার্টি যদি কোনোভাবে হচ্ছে গিয়ে যে কন্ডিশনস লেখা আছে হার্ম হয় বা কোনোভাবে আমার প্রপার্টির যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই প্রপার্টিতে রি-এন্ট্রি করতে পারি। মানে তোমার লিজ খতম, আমার দখলে চলে আসে। এই অবধি গল্প বোঝা গেল? এটা আর একবার বলুন। হ্যাঁ স্যার। আমি বলছি এ হচ্ছে একটা ব্যক্তি, এ কি করেছে, পিকে এই প্রপার্টিটা 10 বছরের জন্য ধরে নাও লিজে দিয়েছে। খুব ভালো কথা। এইবার এই কন্ডিশনস কি লেখা আছে লিজে, এ লিখে দিয়েছে আমার এই যে প্রপার্টি, এটা যদি কোনোভাবে ডিস্ট্রয় হয়, এর প্রপার্টি যদি কোনোভাবে ক্ষতি হয়, এই প্রপার্টি কোনোভাবে যদি হার্ম হয়, এগুলো কন্ডিশনে লেখা আছে। তাহলে আমি, দেখো রুলস অনুযায়ী কি, তুমি 10 বছরের বিকে লিজ দিয়েছো মানে তুমি 10 বছরের মধ্যে সেই প্রপার্টিতে কোনোভাবে এন্ট্রি করতে পারবে না। না। রুলস তো এটাই। কন্ডিশনস লেখা, তাহলে বলছে যে কন্ডিশনস এর যদি সাবসিকুয়েন্ট কন্ডিশন যদি তুমি ব্রিচ করো, যে কন্ডিশনস গুলো লেখা আছে সেটা যদি তুমি কোনোভাবে ব্রিচ করো, তাহলে কি করতে হতে পারে, আমি আবার ওই প্রপার্টিতে রি-এন্ট্রি করতে পারি। তাহলে কি বলছে, দ্য রাইট অফ রি-এন্ট্রি রিজার্ভ ফর এ ট্রান্সফারার। তাহলে এ হচ্ছে ট্রান্সফারার আর বি হচ্ছে ট্রান্সফারি, ক্যান নট বি ট্রান্সফার ইন্ডিপেন্ডেন্টলি অর অফ প্রপার্টি। দ্য রাইট ইজ এসেনশিয়াল ওনারশিপ ক্যান এ পাস অ্যালং দ্য ট্রান্সফার অফ প্রপার্টি ইটসেলফ। তাহলে এটা কি বোঝালো, যে হচ্ছে এবার ধরো এ, ভালো করে বোঝো, এ কি করতে পারে, সি কে যদি এন্ট্রি করতে দেয়, সি কে দায়িত্ব দিয়ে গেল, ভালো করে বুঝে নাও, সি কে দায়িত্ব দিয়ে গেল যে এ যদি কোনোভাবে আমার প্রপার্টি দেখাশোনা করবে, তুমি এর কাছে আমি লিজ দিয়ে গেলাম, এ যদি কোনোভাবে ব্রিচ করে তুমি রি-এন্ট্রি করতে পারো। এবার একে যে ধরো রি-এন্ট্রি করার পারমিশনটা দিল, তার মানে কি সি কে ট্রান্সফার করতে দিয়ে দিল বা ট্রান্সফার করে দিল? তো না। স্যার বুঝতে আরেকবার বলুন না না। স্যার। আমি বলছি, এ ধরো হচ্ছে লন্ডনে থাকে, খুব ভালো কথা। এবার এর হচ্ছে কি একটা খুব কাছের বন্ধু হচ্ছে সি, এবার এর একটা প্রপার্টি আছে এটা, খুব ভালো কথা। বি কে হচ্ছে 10 বছরে লিজে দিয়ে গেছে। এবার সেখানে কন্ডিশনসে লেখা ছিল, যে হচ্ছে লেখা আছে যে বি যদি কোনোভাবে সেই প্রপার্টি হার্ম করে, কোনোভাবে কন্ডিশন ব্রিচ করে, বা ধরো ফর এক্সাম্পল সেটা রেসিডেন্সিয়াল পারপাসে দিয়ে গেছে, খুব ভালো কথা। বা সে যদি সেখানে প্রস্টিটিউশনের বিজনেস করে, তাহলে কন্ডিশনসটাকে হার্ম করলো, কন্ডিশনসটাকে ব্রিচ করলো কি, বা হ্যাঁ। কমার্শিয়াল ইউজ করে তাহলে সে ব্রিচ করলো। তাহলে এ কন্ডিশনসে লেখা আছে যে হচ্ছে সেই কন্ট্রাক্টে, তাহলে হচ্ছে সি, আমি যেহেতু লন্ডনে থাকি, এ বলে গেছে, তাহলে আমার বন্ধু সি সেটাতে রি-এন্ট্রি, তার মানে আমার বন্ধু সি রি-এন্ট্রি করবে মানে আমি কি সে প্রপার্টিটা ট্রান্সফার করে দিলাম, সেটাকে ট্রান্সফার হিসাবে ধরা হবে? না, রাইট দিলাম। সেটাকে রাইট দেওয়া হবে। তাকে রাইট টু প্রপার্টি দেওয়া হবে, রি-এন্ট্রি করার রাইট দেওয়া হবে, রাইট অফ রি-এন্ট্রি অন ব্রিচ অফ কন্ডিশন সাবসিকুয়েন্ট। এটা হচ্ছে, এটা এরকমও ট্রান্সফার করা যাবে। বোঝা গেল? দিস রাইট ইজ ইনসিডেন্সিয়াল টু ওনারশিপ, ক্যান পাস অনলি অ্যালং উইথ দ্য ট্রান্সফার অফ দ্য প্রপার্টি ইটসেলফ। বোঝা গেল এটা? তাহলে সেটা ওই বি ওটা আর ভোগ করতে পারবে না। না, পারবে না, কারণ সে ব্রিচ করেছে, হ্যাঁ। কন্ডিশন ব্রিচ করেছে, তোমাকে রেসিডেন্সিয়াল পারপাসে দিয়েছে, সে যদি তাহলে প্রস্টিটিউশন খুলে বসে থাকে বা কমার্শিয়াল ইউজ করে, তাহলে তো হবে না। ওই টাকাটা, যে টাকাটা 10 বছরের চুক্তি করেছিল, সেই কেন টাকাটা কি করবে? তার টাকা কেন সে ফেরত দেবে? কারণ সে তো ব্রিচ করছে, কন্ডিশন তুমি ব্রিচ করবে কেন? আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলে? এইবার এইটা একটা হবে না ট্রান্সফার। তারপরে হচ্ছে ইসমেন্ট অ্যাপার্ট ফ্রম ডোমিনেট। ধরো ফর এক্সাম্পল, এটাও একটা জিনিস, এগুলো ট্রান্সফার হয় না। ধরো কিরকম, এরকম কয়েকটা ক্লজ আমি পড়ে দেখাচ্ছি, এই কটাই ক্লজ আছে, এর বাইরে যা থাকবে সব ট্রান্সফার হবে। তাই ইসমেন্ট রাইট, ধরো তুমি কাউকে হচ্ছে এরকম জায়গা দিলে, যে হচ্ছে গিয়ে এখান দিয়ে আমার জায়গা আছে, ওই যে কিছুক্ষণ আগে দিলাম, এটা হচ্ছে আমার জায়গা, এবার এখান দিয়ে রাস্তা আছে, তুমি এই পিকে দিলে যে হ্যাঁ তুই এই রাস্তা দিয়ে হাঁটবি, তার নিজের রাস্তা নেই। এটা হচ্ছে রাইট টু লাইট। ধরো ফর এক্সাম্পল কি হলো, এ কি করলো, যে হচ্ছে গিয়ে তার বাড়িতে, ধরো ফর এক্সাম্পল কোনো একটা ছাদের উপরে হচ্ছে গিয়ে, তার ধরো হচ্ছে কতলা বাড়ি, ধরে নিলাম আমি 5 তলা বাড়ি, একটা কথা। আর যে বি আছে তার ধরে নাও হচ্ছে গিয়ে 2 তলা বাড়ি, তো তার ওর বাড়ির জন্য ধরে নাও হচ্ছে লাইট আসে না, তাহলে সেই ক্ষেত্রে লাইটের ব্যবস্থা সে করতে পারে কোনোভাবে। এয়ার, বাতাস টাতাসের ব্যবস্থা, ক্যান নট ট্রান্সফার সেপারেটলি ফ্রম দ্য ডোমিনেট হেরিটেজ। তাহলে এই যে ডোমিনেট হেরিটেজটা, ধরো ফর এক্সাম্পল, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ এবার স্যার। দেখো, ধরো ফর এক্সাম্পল ডোমিনেট হেরিটেজ কোনটা, এখানে দুটো জিনিস, বিয়ের প্রপার্টিটা, বিয়ের প্রপার্টিটা হচ্ছে গিয়ে কোনোভাবে হচ্ছে এটাকে বলা হচ্ছে ডোমিনেট হেরিটেজ। ওকে, আর এইটার নামটা, এই যে এর যে প্রপার্টিটা আছে, এটাকে এসডি কিছু একটা সুপার মানে হেরিটেজ বা এরকম কিছু একটা বলা হয়, ঠিক আছে, এটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে। এবার বলছে ক্যান নট বি ট্রান্সফার, এই যে কি বলছে, দ্য ইসমেন্ট রাইট ক্যান নট বি ট্রান্সফার, কেউ বুঝতে পারছো হ্যাঁ স্যার। কি বলবো?
Anyone. ইজমেন্ট মানে হচ্ছে আমার অ্যাক্সেস। রাইট দেয়া, অ্যাক্সেস করার রাইট দেয়া, ক্যান নট বি ট্রান্সফার। প্যাসিভে বলছে ট্রান্সফার করা হবে না আলাদাভাবে ফ্রম দ্য ডোমিনেট হেরিটেজ। হ্যালো, স্যার ইজমেন্ট রাইট যদি ট্রান্সফার করা যায় তাহলে তো সাপোজ মানে ও তো ব্লক করে দিতে পারে, তাই না, ওর অ্যাক্সেসটা। হ্যাঁ কেন ব্লক? তাকে তো ইউজমেন্ট রাইটস দিয়েছে ব্লক করার জন্য। ও না না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ না ঠিক আছে। তাকে ইজমেন্টটা কেন দিয়েছে বা সে তো ইজমেন্টটা ও তো পাবে, ও তো ইজমেন্ট পাওয়ার যোগ্য। ইজমেন্ট অ্যাক্টের আন্ডারে তোমাকে দিতে হবে। এবার যখন তুমি হ্যাঁ ইজমেন্ট দিলে সেটা তো তুমি ব্লক করার জন্য দেয়। এবার কি বলছি, একে যে ইজমেন্টটা দিয়েছে তার মানে তো তাকে সেই প্রপার্টিটা ট্রান্সফার করে দেয়নি। না, যদি ট্রান্সফার করেই দিত তাহলে তো সেই প্রপার্টিটা তাকে বিক্রি করে দিত। হ্যাঁ এটা ইমুভেবল প্রপার্টি। বোঝা গেল কিনা? এটাও কিন্তু ট্রান্সফার হয়, এটা একটা। The easement is inseparably attached to the land which enjoys the benefit and cannot exist independently. এবং সেটার উপর দিয়ে সেই রাস্তা দিয়ে এটা তো ইন্ডিপেন্ডেন্টলি ওন না, না যে তখন এও হাঁটবে, বিও হাঁটবে, সিও হাঁটবে, আরো কারো যদি থাকে সবাই হাঁটবে, ব্যাস। আচ্ছা এইবার চলে আসো, নেক্সট হচ্ছে এই রেস্ট্রিক্টেড ইন্টারেস্টেড, এগুলো শুধু গল্প, এগুলো এখন তেমন একটা অ্যাপ্লিকেশন নেই। তারপরে ডি হচ্ছে রাইট টু ফিউচার মেইনটেনেন্স, দ্য রাইট অফ রিসিভ ফিউচার মেইনটেনেন্স ইজ নট ট্রান্সফারেবল। আচ্ছা এইবার আরেকটা জিনিস আছে, রাইট টু, ধরো ফর এক্সাম্পল এটাও কোনোভাবে ট্রান্সফারেবল নয়। ধরো কি রকম এক্সাম্পল, এর একটা প্রপার্টি আছে, খুব ভালো কথা, এর একটা প্রপার্টি আছে। এইবার এগুলো কিন্তু সব প্রপার্টির গল্প, কেউ আবার ভেবো না যে শুধু প্রপার্টি, কেন প্রপার্টির বাইরে কিছু আসছে না। হ্যাঁ এটা শুধু প্রপার্টির গল্প, এর একটা প্রপার্টি আছে। এবার কি হলো, এর প্রপার্টি ধরে নাও হচ্ছে গিয়ে বি পজিশনে নিয়ে নিয়েছে, খুব ভালো। এইবার রাইট টু সু কার কারে আছে, ধরো এর একটা বন্ধু আছে সি। এবার এ কি চাইলে সি কে দিয়ে মামলা করাতে পারে বি এর এগেনস্টে? সব গুলিয়ে গেল স্যার, আবার বলুন। আমি বলছি এর একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে এর প্রপার্টি, ভালো করে সবাই শুনবে। বি হচ্ছে পাড়ার মাতব্বর, মোড়ল, রুলিং পার্টির নেতা। এইবার সে কি করেছে, সে এই এর প্রপার্টিটা দখল করে নিয়েছে, খুব ভালো কথা। এইবার এ কি চাইলে সি কে দিয়ে হচ্ছে মামলা করাতে পারে বি এর এগেনস্টে? হ্যাঁ মামলা করাতেই পারে, হ্যাঁ স্যার রিপ্রেজেন্টেটিভ তো, রিপ্রেজেন্টেটিভ হতেই পারে। Mere right to sue. The mere right to sue cannot be transferred. For instance, right to sue, damage or breach of contract is a personal must exercised by the aggrieved party himself. বলছে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার মালিককে, এই প্রপার্টিটার মালিককে, অ্যাগ্রিভ পার্টিটা কে? এখানে কি বি পজিশনে নেয়াতে, ভালো করে বোঝো, সি এখানে কেউ নয়, সি হচ্ছে এর বন্ধু। বি ওর প্রপার্টিটা দখল করাতে এখানে সি এর কি কোনো ক্ষতি হয়েছে? সি কি অ্যাগ্রিভ পার্টি? সি কি ভিকটিম? সি কি ভুক্তভোগী? আজকে ধরে নাও না। এক্স ওয়াই জেড কোনো ভদ্রমহিলা হচ্ছে গিয়ে রেপ হয়েছে, আমি গিয়ে কি মামলা করব? আমি গিয়ে কি মামলা করব? কমপ্লেনেন্টটা না না আমি না, লিখে দিতে পারি বা কমপ্লেনটা সে নিজে লিখতে হবে, কিন্তু মামলাটা কাকে হতে হবে, ভিকটিমটা কাকে হতে হবে, ওটা পার্টিটা কাকে যে হতে হবে? যে অ্যাগ্রিভ পার্টি তাকে হতে পারে। তাহলে কি, যে এই যে রাইট টু সু, এটা কি ট্রান্সফার হতে পারে? না। এটা ট্রান্সফার হতে পারে না, এটাও ট্রান্সফার হতে পারে না। সেকেন্ড, এটা বোঝা গেল কি নাকি আরেকবার বলবো? কার কার বোঝা যায়নি, এমন কেউ আছে বুঝতে পারেনি? মামলা করার অধিকার ট্রান্সফার করতে পারে না। এবার তুমি বলতে পারো এ হচ্ছে একজন হ্যান্ডিক্যাপ, তার ছেলে মামলা করবে কারণ সেটা বাবার প্রপার্টি, তার ওয়াইফ মামলা করবে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সি তো তাদের প্রপার্টির কেউ নয়। বোঝনি, সি তো অ্যাগ্রিভ পার্টির মধ্যে আসে না। স্যার একটা কোয়েরি ছিল হুম, স্যার, যদি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ করে দেয়। রিপ্রেজেন্টেটিভ করতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত করেনি ততক্ষণ পর্যন্ত তো এটা ট্রান্সফার করা যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক কিন্তু আছে, মানে অথরাইজ যদিও রিপ্রেজেন্টেটিভ, অথরাইজ। তার তার ছেলে থাকতে, তার বউ থাকতে, ততক্ষণ পর্যন্ত তো তুমি যতদিন তারা আছে ততদিন পর্যন্ত তুমি তো তাদেরকে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ বানাতে পারো না অন্য কাউকে, ও আচ্ছা ঠিক আছে। তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারগুলো বাকিদের? বোঝা গেল? হ্যাঁ স্যার। हाँ এটা सर। এটাও ট্রান্সফার করা যায় না। আর হচ্ছে এফ ক্লজে বলছে পাবলিক অফিস বা পাবলিক অফিসের কিছু রেস্ট্রিকশন আছে, এটা ট্রান্সফার। ধরো ফর এক্সাম্পল তুমি কি করেছো, হ্যালো হ্যালো একটু দাঁড়াও, একটু স্যার মাইক্রোফোনটা, কিছু বলছো? আচ্ছা পাওয়ার অফ অ্যাটর্নি যদি পাওয়ার অফ ও পাওয়ার অ্যাটর্নি অফ অ্যাটর্নি।
এখানে ভালো করে বোঝো, এখানে এখানে রাইট টু সুটা তো দেওয়া হচ্ছে না, রাইট টু সুটা তো ট্রান্সফার করা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত সে অ্যাগ্রি পার্টি থাকছে। হ্যালো, হ্যালো, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। একটা জিনিস বুঝো, হ্যাঁ তুমি যখন যে বলছো পাওয়ার অফ অ্যাটর্নি, তুমি যখন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছ তখন তো এটার প্রশ্নটা উঠছে না। তুমি কিছুই করোনি, জাস্ট হচ্ছে ক্ষতি। ধরো ফর এক্সাম্পল, ধরো একটা জিনিস বোঝো, তোমাকে কেউ হচ্ছে একটা চড় মেরেছে, তুমি তোমার বাবাকে গিয়ে বলছো তুমি গিয়ে মামলা করো, তুমি থানায় গিয়ে একটা কমপ্লেন করো, তা কি হবে? তাহলে তোমাকে তো যেতে হবে সেখানে, কারণ অ্যাগ্রিভ পার্টিটা তো তুমি। বোঝনি ব্যাপারটা? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এটাই। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে গিয়ে পাবলিক অফিস এন্ড পলিসি রেস্ট্রিকশন, এটাও ট্রান্সফার করা যায় না। কিভাবে? ধরো তুমি হচ্ছে গিয়ে XYZ, তোমার নাম, তুমি হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে চাকরি করো বা যেখানেই চাকরি করো, তোমার স্যালারি হচ্ছে পার মান্থ 1 লাখ। একটা কথা বলি, এইবার তুমি কি করেছো? আমার থেকে হচ্ছে কি করেছো, তুমি হচ্ছে আমার থেকে একটা ল্যাপটপ কিনেছো, একটা কথা। এইবার তুমি কি করেছো, যে হচ্ছে গিয়ে বললা যে একটা কন্ট্রাক্ট করছো আমার সাথে, এরকম কন্ট্রাক্ট করতে চাইছো যে আপনি সরকারের থেকে, স্যালারিটা সরকারের পাবে, তো তুমি তো সরকার তোমাকে দেবে, সরকারের থেকে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে নিয়ে নেবেন। ভালো করে বোঝো। এবার তোমরা প্রশ্ন করবে, কই স্যার আমরা তো EMI তে এটা কিনি, আমার স্যালারি থেকে ওখান থেকে কেটে যায়, আমার স্যালারি থেকে ওখান থেকে কেটে যায়। ভালো করে বোঝো, তোমার যখন সরকার তোমার ব্যাংকে যখন টাকাটা ক্রেডিট করে দিচ্ছে তখন টাকাটা তোমার হয়ে যাচ্ছে। এবার তোমার টাকা কি তুমি আহ কি বলে তোমার বাবাকে দেবে নাকি তুমি কোম্পানিকে দেবে না কাকে দেবে, সেটা তোমার ব্যক্তিগত। কিন্তু কোম্পানি যখন তোমার থেকে টাকাটা কাটছে, সেটা কি কোম্পানি তোমার থেকে কাটছে, থোড়ি না সরকারের থেকে কাটছে। এখনো বোঝনি ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাই একটু টেকনিক্যালি ভাবো, কোম্পানি যখন তোমার থেকে, তুমি ভাবছো যে আমার বেতনটা প্রতি মাসে মাসে কেটে নিচ্ছে, এটা কেনার জন্য এটা কেনার জন্য এটা কেনার জন্য EMI দিতে হচ্ছে, কোম্পানি তোমার টাকা কাটছে, কোম্পানি থোড়ি না সরকারের থেকে ডাইরেক্ট টাকা কাটছে। সরকার যখন তোমাকে 1 লাখ টাকা প্রতি মাসে ক্রেডিট করে দিচ্ছে, তখন টাকাটা তোমার হয়ে যাচ্ছে। এবার তুমি সেটা পার্সোনাল ইউজ করবে না পাবলিক চ্যারিটিকে দেবে না কাকে দেবে, সেটা তোমার ব্যক্তিগত। না কোম্পানিকে সেরকম সিস্টেম করে রাখবে, কোম্পানি কেটে নেবে ইএমআই এর মাধ্যমে, সেটা তো, সেটা আলাদা ব্যাপার। এখানে বলছে যে পাবলিক অফিস বা তুমি যে পাবলিক সেখান থেকে স্যালারি পাচ্ছ পাবলিক অফিসার হিসাবে, বা পেনশন পাচ্ছ বা কোনো স্টাইপেন্ড পাচ্ছ যেটা অ্যাটাচ হচ্ছে পাবলিক অফিসের সাথে, সেটাকে, সেই রাইটসটাকে তুমি কোনোভাবে ট্রান্সফার করতে পারবো না। সেটা ফার্স্টে তোমাকে দেবে, তুমি যেখান থেকে পাবে, পেনশন পাও, স্যালারি পাও, স্টাইপেন্ড পাও, এবার তোমার টাকা তুমি কি করবে সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে ওয়ান্স এ স্যালারি অর পেনশন রিসিভ, যখন রিসিভ, ইট বিকামস দ্য পার্সোনাল প্রপার্টি অফ দ্য রিসিভ, মে দেন বি ট্রান্সফার, তখন তুমি ট্রান্সফার, এটাও ট্রান্সফার করা যায়। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার ধরো ফর এক্সাম্পল, ট্রান্সফার অপোজ টু নেচার অফ ইন্টারেস্ট, দ্য ট্রান্সফার হুজ কন্ডিশন, আর এটা লাস্ট দেখো। হ্যাঁ, বলছে ট্রান্সফার কন্ডিশন ইনক্লুড নেচার অফ দ্য প্রপার্টি ইন্টারেস্ট, এক্সাম্পল রেসিডেন্স হাউ ট্রান্সফার উইথ কন্ডিশন। এই কথা, এটা কি জিনিস? ধরো ফর এক্সাম্পল, এটা কিরকম ট্রান্সফার করা যায় আমরা, তোমার এটা একটা হচ্ছে গিয়ে প্রপার্টি আছে, ভালো কথা। এইবার তুমি একটা জিনিস বলছো, এটা একটা সবাই জানো তো, ওই বাস্তু ফাস্তু বা ল্যান্ড, তারপর হচ্ছে গিয়ে কোনটা ফার্মিং জমি, কৃষি জমি কোনটা, বাস্তু জমি, এগুলোর আইডিয়া মোটামুটি আছে তো সবাই। ধরো অনেক হ্যাঁ রকমের হ্যাঁ ল্যান্ড হয়, তার মধ্যে হ্যাঁ একটা, দুটো বেসিক জিনিস হয়, একটা হচ্ছে কি কিছু রেসিডেন্সিয়াল, আর কিছু হচ্ছে কি চাষের জন্য। ওকে, কৃষি জমি যেটা থাকে। এইবার ধরো ফর এক্সাম্পল, এইবার এটা হচ্ছে তোমার, ভালো করে বুঝো, তোমার রাস্তার ধারের মাঠের জন্য, খুব ভালো কথা। এবার কি করেছে, এ কি করেছে ভালো করে বোঝো, এখানটা একটা ঘর বানিয়েছে, 10 বছর ছিল, সে কিন্তু জমি ট্রান্সফার করায়নি কিন্তু। এবার তার জমিটা কিন্তু এখনো কিন্তু চাষের জমি বা ফার্মিং এর জন্য রয়েছে। এবার সে যদি, এই যদি হচ্ছে মানে জমিটাকে তো সে নিজে চেঞ্জ করছে, সে তো ট্রান্সফারটা করায়নি অফিসিয়ালি। এবার পি পি এর কাছে সে কিভাবে ট্রান্সফার, পি এর কাছে কি জমি হিসাবে সে ট্রান্সফার করতে পারবে? হ্যাঁ, আরেকবার বলবেন একটু। আমি বলছি, এটা হচ্ছে এর একটা জমি। এবার এই জমিটা হচ্ছে গিয়ে বাই নেচার শুধুমাত্র সেটা ল্যান্ড, মানে শুধুমাত্র হচ্ছে সেটা ফার্মিং করার জন্য, এগ্রিকালচার ল্যান্ড হিসাবে মানে কি বলবো, সরকারের কাছে আছে, মানে সরকারের খাতায় রেকর্ডে সেটা এগ্রিকালচার ল্যান্ড হিসাবে আছে সোজা বাংলা। এইবার সেটাই কি করেছে, বাড়ি বানিয়েছে।
10 বছর ছিল বা এটা কথার কথা ছিল। এবার বিকে বিক্রি করতে চাইছে। বিকে কি হিসাবে বিক্রি? সে তো এখন হচ্ছে কি বসবাসের জন্য করে ফেলেছে, রেসিডেন্সিয়াল করে ফেলেছে, রেসিডেন্সিয়াল ল্যান্ডে মানে সে রেকর্ডসটা ট্রান্সফার করেনি। সে শুধুমাত্র কি করেছে নিজে বসবাস করে। এবার সে বিকে কিভাবে ট্রান্সফার? কি ল্যান্ড হিসাবে ট্রান্সফার? মানে এগ্রিকালচার ওটা ল্যান্ড কি ট্রান্সফার করবে। কি ল্যান্ড হিসাবে ট্রান্সফার করতে পারবে? এগ্রিকালচার না ল্যান্ড হিসাবে যেটা রেকর্ডে আছে। এক্স্যাক্টলি এগ্রিকালচার ল্যান্ড হিসাবে ট্রান্সফার করতে পারবে। যেটা ট্রান্সফার অপোজ টু নেচার অফ ইন্টারেস্ট, যদি নেচার অফ ইন্টারেস্ট এর অপোজ হয়, ধরো সে চাইলেও এটাকে রেসিডেন্সিয়াল পারপাস হিসাবে ট্রান্সফার করতে পারবে না। তোমরা দেখো না যে হচ্ছে গিয়ে স্পেশালি জোকা বা হচ্ছে গিয়ে এই সমস্ত দিকে বা শহরতলির দিকে যে সমস্ত প্রপার্টি হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড গুলো আছে, সবার ফার্স্টে তো সেগুলোকে ট্রান্সফার করছে, সেগুলোকে রেসিডেন্সিয়ালে ট্রান্সফার করছে। সেটাকে কি বলে অফিস থেকে, তারপরে রেজিস্ট্রেশন অফিস থেকে, তারপরে গিয়ে না সেটাতে হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্ল্যাট, বিভিন্ন বলবো মাল্টি স্টোরিয়াল বিল্ডিং করছে, তারপরে গিয়ে সেটা সেল করছে। বোঝানোর ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে যে এ ফার্স্টে হচ্ছে গিয়ে তাকে এগ্রিকালচার ল্যান্ড হিসাবেই তাকে হচ্ছে গিয়ে তোমার সেল করতে হবে। যদি তুমি নেচারে সেটা অপোজড হয়, নেচার অফ ইন্টারেস্টেড, তুমি সেটা ট্রান্সফার করতে পারবে। এটাও ট্রান্সফার করা যায় না। আর কি ট্রান্সফার ফরবিডেন বাই ল মেড বাই ডিসকোয়ালিফাইড পারসন। তুমি কোনো ওই যে কিছুক্ষণ তাতে তোমাদেরকে পড়িয়েছিলাম ডিসকোয়ালিফাইড পারসন হলে ওগুলো হবে না, কন্ট্রাক্ট করতে পারবে না, কন্ট্রাক্টে পড়িয়েছিলাম। এক্স্যাক্টলি কোনো কনভিক্ট ডিসকোয়ালিফাইড বা ল ফরবিডেন করেছে এমন কোনো লকেও করে তুমি ট্রান্সফার করতে পারবে না। এটা হলো। আর স্পেশাল ট্যাক্সটারি কিছু রেস্ট্রিকশন আছে, লাইক ধরো ফর এক্সাম্পল টেনেন্ট, ভালো করে দেখো। একটা এটা একটা হচ্ছে গিয়ে এটা একটা টেনেন্টকে তুমি কি করেছো, তুমি হচ্ছে কোনো একটা বাড়ি ভাড়া দিয়েছো, খুব ভালো কথা। এবার সে কি প্রপার্টি ট্রান্সফার করতে পারবে? সে পারবে না ওটা, কারণ ওনারশিপ তো তোমার কাছে আছে। এটাও কিন্তু স্ট্যাটুটরি প্রভিশনের আন্ডারে রেস্ট্রিকশন আছে। টেন চাইলে ওগুলো পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস ধরো ফর এক্সাম্পল কি বলছে একটা জিনিস দেখো, এটা একটা তোমার প্রপার্টি আছে। এইবার তুমি এই ল্যান্ডে কি হয়েছো, তোমার আজকে ধরো 6 মাসের হচ্ছে গিয়ে রেভিনিউ বাকি আছে। তুমি সেই প্রপার্টিটাও ভাবে রেভিনিউ যতক্ষণ না ক্লিয়ার করছো, গভর্নমেন্টের রেভিনিউ, ততক্ষণ পর্যন্ত তুমি সেই ট্যাক্স না দেওয়ার পর্যন্ত তুমি সেটাকে ট্রান্সফার করতে পারো। এটাও কিন্তু একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে। তাহলে এই যে যত কটা আমরা বললাম, এই এতগুলো হচ্ছে গিয়ে তোমার কি বলবো বা কোনো প্রপার্টি যদি কোর্টের কাস্টাডি বা কোর্টের হচ্ছে ম্যানেজমেন্টের আন্ডারে থাকে, সেটাকেও ট্রান্সফার করা যায় না। এই যতগুলো বললাম যে এগুলো কোনোভাবে ট্রান্সফার করতে পারবে না এরকম সার্কামটেন্স বা এরকম সিচুয়েশনে, এর বাইরে যা থাকবে সব তুমি ট্রান্সফার। বোঝা গেল? তাহলে কি কি ট্রান্সফার করা যাবে না সেটা, এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। বইয়ে লেখা আছে যে কি ট্রান্সফার করা যাবে, মানে ওরা বোঝাতে চাইছে এগুলো ট্রান্সফার করা যাবে না, বাদ বাকি যা আছে সব ট্রান্সফার করা যাবে। এগুলোই মুভেবল প্রপার্টি, বাদ বাকি যা আছে সব মুভেবল প্রপার্টি। বোঝা গেল ব্যাপারটা? ওই এসছি যে ওই সম্পত্তিটার উপর যদি এক এক করে দাও, একজন বল। ওই সম্পত্তিটার উপর যদি লোন থাকে তাহলে সেটা কি ট্রান্সফার করতে পারবে? তুমি কিভাবে ট্রান্সফার করবে? তুমি কিভাবে ট্রান্সফার করবে প্রপার্টির উপর? এবার একটা জিনিস দেখো, যদি তুমি সেটা ট্রান্সফার করো, তাহলে সেইটা সি কে ধরা হবে না, কোর্ট তখন তো সি কে ধরবে। তুমি যখন ওটা তো অ্যাসিউম করে নেওয়া হবে যে তুমি যখন ওই প্রোপাইটা কিনছো, তার মানে তুমি ওটা দেখে শুনে কিনেছো। হ্যাঁ। বোঝা গেল ব্যাপারগুলো? বোঝা যাচ্ছে? হুম। হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ এই কটাই ছিল আজকে। হ্যাঁ। হ্যাঁ, এই কটাই, হ্যাঁ অনেকটা হয়ে গেল। এগুলো